শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম। আগামী পরশু 6 তারিখে সি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমরা মানবিক থেকে যারা বিভাগ পরিবর্তন করে সি ইউনিটে পরীক্ষা দিবে, তোমাদের সবসময়ই লক্ষ্য থাকে যে বি ইউনিটে পরীক্ষা দিয়ে ভালো কিছু করবে এবং সি ইউনিট হচ্ছে অপশনাল চয়েস। সি ইউনিটের জন্য আমরা শেষ দিকে লেখাপড়া করি একটু। আমরা সারা বছর মানবিকের যারা আছি বি ইউনিটের জন্য লেখাপড়া করি, শেষ দিকে এসে সি ইউনিটের জন্য পড়ি। ভর্তি পরীক্ষার কয়েকদিন আগে এসে এর জন্য একদমই শেষ মুহূর্তে যে বিষয়গুলো তোমাদেরকে দেখে যেতে হবে, যেগুলো পড়তে হবে, সেগুলো নিয়ে একটা সাজেশন লাইভ। এবং এই ক্লাসে যে বিষয়গুলো বলা হবে, ধরে রাখো যে অধিকাংশ কোশ্চেনগুলো এর মধ্য থেকে হবে এবং এর বেশি কিছু পড়ে তোমার অতিরিক্ত প্রিপারেশন নেওয়ার কিছু নাই। তোমার প্রিপারেশনটা অবশ্যই হবে বি ইউনিট কেন্দ্রিক, বাট সি ইউনিট অল্প প্রিপারেশন নিয়ে তোমরা ভালো করতে পারবে, কারণ তোমরা জানো এখানে বাংলা আছে, ইংলিশ আছে। তার মানে বাংলা ইংলিশ তুমি বি ইউনিটের প্রিপারেশন থেকেই কভার করতে পারবে, এমনকি বি ইউনিটে যেটা যেটা তুমি পড়ছো এটা বেশি আরো, ঠিক আছে? মানে তোমার সি ইউনিটে যা যা দরকার তার থেকে আরো বেশি হয়ে গেছে। আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সাজেশন হবে। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, হ্যাঁ ঠিক আছে, আমরা সবকিছু দেখতে পাচ্ছি। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো বন্ধুদের মেনশন দিতে পারো। সি ইউনিটের পরীক্ষা যারা দিবে তোমাদের বন্ধুরা, তাদেরকে মেনশন দিতে পারো, কারণ তোমার বন্ধুরাও হয়তো বা ওয়েট করছে একদমই শেষ সময় এসে লেখাপড়া করার জন্য। তো তাদেরকে একটু মেনশন দিতে পারো যাতে করে তারা ক্লাসে যুক্ত হতে পারে। এবং আমাদের উপস্থিতি এখনই বেড়ে যাবে আশা করি, এবং আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, খুব লং ক্লাস না, বাট আমরা প্রত্যাশা করব এই ক্লাসের সাজেশনগুলো যেগুলো পাচ্ছি এগুলাই তোমার সি ইউনিটের মানবিক থেকে যারা বিভাগ পরিবর্তন করছো তাদের জন্য প্রপার হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা 2025-26 সেশন, তোমাদের সেশন মানবিক হতে বিভাগ পরিবর্তন সাজেশন ক্লাস, অর্থাৎ মানবিক থেকে তোমরা যারা বিভাগ পরিবর্তন করছো। এবং তোমাদেরকে আমি এর আগেও বলেছি, যখন তোমাদের সাথে ক্লাসে দেখা হয়েছে বা কোনো লাইভে দেখা হয়েছে, যে বি ইউনিটের জন্য বেশি করে পড়ো, সি ইউনিটের জন্য লাস্ট 2 দিন জাস্ট পড়বা, 2 দিন পড়লে হয়ে যাবে। তো আজকের দিনটা, মানে আজকে তো দিন শেষ হয়ে গেছে রাতটা, এবং কালকের সময়টুকু, কালকে অনেকে আছে যারা ট্রাভেল করে যাবা পরীক্ষা কেন্দ্রে, তারা ওই ট্রাভেল করে পৌঁছানোর পর বিকাল থেকে রাত পর্যন্ত বা সন্ধ্যায় পৌঁছাইলে জাস্ট রাতটুকু এতটুকু পড়লেই হবে। এবং এই যে কম সময় তোমাদের লেখাপড়া করার জন্য, এই কম সময় যাতে প্রিপারেশন নিতে পারো, এর জন্যই তোমাদের সাজেশনটা একটু কম্প্যাক্ট করে নিয়ে আসা, একটু গুছিয়ে নিয়ে আসা, যাতে অল্প সময়ের মধ্যে রিভিশন দিতে পারো সেই আকারে নিয়ে আসা। এখন তো সময় নাই, তোমার হচ্ছে সি ইউনিটের জন্য পুরা বাংলা বই পড়বা, পুরা ইংলিশ বই পড়বা, বা ইংলিশ গ্রামার, বাংলা মুখস্থ, ইংলিশ মুখস্থ, বা সাবজেক্টিভ যে বিষয়গুলো আছে, আইসিটি আছে, ওইদিকে পরিসংখ্যান বা অর্থনীতি আছে, এই সব কিছু পড়ার তো সময় নাই তোমার এখন। তোমার এখন পড়তে হবে জাস্ট যতটুকু দরকার, এবং যতটুকু দরকার এতটুকু পড়লেই সি ইউনিটে এমন কোশ্চেন হয় যে পুরাটা পারা যায়। এর আগে আমাদের পেইড ব্যাচের ক্লাসে তোমাদের সাথে ক্লাস হয়েছে যে মান বন্টন নিয়ে। তো মান বন্টন নিয়ে আজকে আর কিছু বলবো না, তোমরা মান বন্টন অবশ্যই জানো, কারণ তোমরা জেনে গেছো মান বন্টন, যে কারণে মান বন্টন নিয়ে আজকে ক্লাসে কিছু বলা হবে না। 12টা করে এমসিকিউ আসবে, বাংলাতে 12টা এমসিকিউ, ইংলিশে 12টা এমসিকিউ, আইসিটিতে 12টা এমসিকিউ, 36টা এমসিকিউ, এবং সিলেক্টিভ যে কোনো একটা পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি থেকে তুমি 24টা কোশ্চেন আনসার করবা। তো তুমি যেহেতু মানবিকের, তার মানে তোমার গণিত নাই বলে আমরা ধরে নিচ্ছি, কারণ এটা 99% কেসেস বা তারও বেশি, 99.99% কেস এটা সায়েন্সের থাকে। আর্টসের স্টুডেন্ট খুব রেয়ার যে কেউ গণিত নিচ্ছে, খুবই রেয়ার এটা। আচ্ছা, তো পরিসংখ্যান অথবা অর্থনীতি হচ্ছে তোমার আনসার করার ক্ষেত্র। তো পরিসংখ্যানও কম স্টুডেন্টে থাকে, অর্থনীতি বেশি সংখ্যক স্টুডেন্টে থাকে। তো যে কারণে আমরা অর্থনীতি সাজেশনটা এখানে প্রধানভাবে ফুটিয়ে তুলব। তো সেখান থেকে 24টা এমসিকিউ, তাহলে 36 এবং 24 60টা এমসিকিউ, 60টাতে 60 মার্ক। এবং রিটেন তোমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে খুবই সহজ, অনুবাদ থাকবে বাংলা ইংলিশে মাস্ট, এবং বাকি যে বিষয়গুলো আছে এগুলো মানে একদম ফুল মার্কস পাওয়ার মতো, অর্থাৎ যা কোশ্চেন করে তোমার হচ্ছে একদমই পুরাটা মার্কস পাওয়ার মতো, ছোট ছোট কোশ্চেন করে এগুলোতে পুরো মার্কস পাওয়া যায়। তো রিটেনে ফুল মার্কস পাওয়ার পসিবিলিটি আছে, তোমরা সেভাবে লেখাপড়া করবে আশা করি। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি বাংলা সাজেশন থেকে, অর্থাৎ বাংলার জন্য কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে সেটা সাজেশন আমাদের একদমই শুরুতে, কারণ বাংলা আমরা প্রথমেই আনসার করি নরমালি পরীক্ষার হলে গিয়ে। তো দেখো যে বাংলা সাজেশন, এখানে টপিকগুলো লেখা আছে, আশা করি দেখতে পাচ্ছ। এটা ক্লিয়ার না হলে আমাকে একটু কমেন্টে জানিও, যেটা ক্লিয়ার না সেক্ষেত্রে আমি দেখবো যে কোনোভাবে এটা ক্লিয়ার করা যায় কিনা। তোমরা একটু প্লিজ আমাকে জানিও যে এটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। দেখো এই যে টপিকগুলো আছে এগুলো মূলত এমসিকিউ এর জন্য, মানে পুরো সাজেশনটা এমসিকিউ এর জন্য, কারণ রিটেনের তোমার সি ইউনিটে যে ধরনের রিটেন হয় তার জন্য আলাদা সাজেশন দরকার হয় না। যেমন তোমাকে বলবে বাংলা থেকে ইংলিশ অনুবাদ করো, ডিরেক্টলি বলে দিচ্ছে। তো এখানে সাজেশনের কিছু নাই, কারণ তুমি অনুবাদ করতে পারলেই তুমি এখানে মার্ক পেয়ে যাবা। তো এইগুলাতে খুব বেশি
সমস্যা হওয়ার কথা না তোমাদের। ঠিক আছে, তাহলে আমরা বাংলা সাজেশনগুলো দেখি। বাংলা এটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। বাংলা এমসিকিউ এর জন্য তোমার এগুলো অবশ্যই পড়তে হবে। তো কি কি পড়তে হবে আমরা দেখি। এইখানে 1 নম্বরে বলতেছে বাংলা পাঠ্য বই, টেক্সট বুক। তো তোমরা কি এখন আজকে রাতে বসে টেক্সট বুক পড়া শুরু করবা? ডেফিনেটলি না, টেক্সট বুক পড়া শুরু করবা না। তোমাদের টেক্সট বুক পড়া আছে। তোমরা যারা মানবিকের স্টুডেন্ট, তোমাদের টেক্সট বুক পড়া আছে, এটা আমরা ধরেই নিই। তোমাদের টেক্সট বুক এই যে প্রায় 3-4 মাস ধরে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, সেই আগস্ট মাস থেকে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় 4 মাস হয়ে গেছে, ডিসেম্বর চলে আসছে। এই 4 মাস 3 মাসে তোমরা টেক্সট বুক পড়েছো বলেই অনুমেয়, এটা কখনোই অনুমান করা যায় না তোমরা টেক্সট বুক পড়ো নাই। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে বাংলা টেক্সট বুকের যে গদ্য পদ্য আছে সেগুলো পড়বা, এবং সাথে এর সাথে কি পড়বা? এর সাথে তোমরা সহপাঠও তোমরা পড়েছো, মানে নাটক উপন্যাস যেগুলো ছিল, নাটক উপন্যাস তোমরা পড়েছো। তো আমরা আশা করব যে এই বিষয়গুলো তোমরা অবশ্যই একটু রিভিশন যদি করার সময় পাও, এর মধ্যে রিভিশন করে নিবে। তারপর আমরা যেগুলো দেখব গ্রামার এবং মুখস্থ পার্টগুলা। তোমরা বি ইউনিটে যে ধরনের কঠিন কোশ্চেনে পরীক্ষা দাও বা নর্মালি যে ধরনের কোশ্চেন হয়, সি ইউনিটে বাংলা ইংলিশ তার চেয়ে সহজ হয়, অনেকটাই সহজ হয়। তো তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী এই পার্টটা বেশ ইম্পর্টেন্ট। সি ইউনিটের জন্য ব্যাকরণিক শব্দ শ্রেণী পার্টটা বেশ ইম্পর্টেন্ট। এই কালারটা মনে হয় না খুব বেশি ভালো দেখা যাচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে নিই। ব্যাকরণিক শব্দ শ্রেণী পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। তো ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে তোমাদের যে লেখাপড়া হয়েছে বি ইউনিটের জন্য ওইটাই এনাফ, নতুন করে কিছু পড়তে হবে না। জাস্ট একটু এই সময় চোখ বুলিয়ে নিতে পারো যে আচ্ছা ঠিক আছে, এগুলো আমি পড়ছিলাম। তোমাদের পার্সোনাল নোট থাকলে সেখান থেকে পড়বা, তোমাদের কোনো নির্দিষ্ট করা বই থাকলে যে আমি এখান থেকে আগে পড়েছি সেখান থেকেই পড়বা, নতুন করে কোনো ম্যাটেরিয়াল ধরতে যাওয়া না। সেখান থেকে জাস্ট একটু ব্যাকরণিক শব্দ শ্রেণীটা একটু ক্লিয়ার করে নিবা। শব্দ, ধ্বনি, বর্ণ, বিভিন্ন শব্দের উৎস, ঠিক আছে, কোনটা ফার্সি শব্দ, কোনটা ফরাসি শব্দ, কোনটা হিন্দি শব্দ, কোনটা আরবি শব্দ, কোনটা তৎসম, কোনটা তদ্ভব, এই যে বিভিন্ন শব্দের যে উৎসগুলো আছে, শব্দ বলতে এইখানে শব্দের উৎসকে বোঝাচ্ছে, শব্দের উৎসকে বোঝাচ্ছে। এবং সাথে ধ্বনি বর্ণের যে চ্যাপ্টারটা আছে, এই যে ধ্বনি পরিবর্তন আমরা দেখি না, ধ্বনি পরিবর্তন সহ ধ্বনি সম্পর্কিত যা কিছু আছে, ঠিক আছে, ধ্বনি পরিবর্তন সহ যা কিছু আছে ধ্বনি সম্পর্কিত, বর্ণ সম্পর্কিত, যেমন তোমাকে বলবে যে হচ্ছে, আমি যদিও বাংলা টিচার না, তাও এখানে সাজেশনের জন্য বলতেছি যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা, তো বা স্বরবর্ণের সংখ্যা কয়টা, ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টা। তো এই ধ্বনি বর্ণ থেকে এই জাতীয় কোশ্চেন নরমালি হয়। এবং তোমার হচ্ছে ধ্বনির যে উৎসগুলো বা শব্দের যে উৎসগুলো সেগুলো থেকে নরমালি কোশ্চেন হয়। বাক্য ও ক্রিয়ার কাল, আমরা ইংলিশে যে সেন্টেন্স পড়ি বাংলাতে সেইগুলাই হচ্ছে বাক্য, এবং ইংলিশ এবং বাংলার মধ্যে মোটামুটি মিল আছে। তো এইগুলো তোমরা বি ইউনিটের জন্য যেগুলো পড়েছো জাস্ট সেইগুলো একটু রিভিশন করবা। বাক্য এবং ক্রিয়ার কাল থেকে কোশ্চেন হবে। আচ্ছা, পারিভাষিক শব্দ কোনোভাবে মিস দেওয়া যাবে না, পারিভাষিক শব্দ থেকে অবশ্যই কোশ্চেন করবে, পারিভাষিক শব্দ থেকে অবশ্যই কোশ্চেন করবে। মূলত এগুলো সবই গুরুত্বপূর্ণ টপিক, মানে এগুলো থেকে নরমালি কোশ্চেন হয় প্রত্যেক বছর। প্রবাদ প্রবচন মাস্ট। এবং দেখো যে এখান থেকে যেগুলো দেখলাম আমরা, একটু মুখস্থটাই বেশি ছিল। ব্যাকরণিক শব্দ শ্রেণী গ্রামার, বাট একটু সহজ হালকা গ্রামারের মধ্যে পড়ে। বাট একটু ভারী গ্রামারের মধ্যে গেলে আমরা দেখি সমাস, সমাস থেকে নরমালি কোশ্চেন হয় সি ইউনিটে। তার মানে তোমাকে সমাসটা একটু রিভিশন দিতে হবে। যারা সমাস পারো না, কোনো শর্টকাট টেকনিক অবশ্যই তোমাদের জানা আছে যে আমি সমাসে তো খুব বেশি মাস্টার না, তাহলে শর্টকাট টেকনিক দিয়ে আমি মনে রাখি, এভাবে অনেকে মনে রাখো। তো সি ইউনিটের জন্য সেই শর্টকাট টেকনিকগুলো একটু রিভিউ করে যেও। কারক ও বিভক্তি, কারক বিভক্তিও লাইট গ্রামার, এটা খুব বেশি ভারী গ্রামার না। এবং সন্ধি একটু কম্পারেটিভলি ভারী গ্রামার। তো এই জাস্ট কয়েকটা গ্রামার মুখস্থ পার টেক্সট বুক পড়লে হয়ে যাবে। 12টা এমসিকিউ জাস্ট, বুঝছো? তোমার এখানে বাংলাতে যে কোশ্চেন হবে সেখানে কোশ্চেন হবে 12টা এমসিকিউ। তো এখানে কয়টা টপিকের কথা বলা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9টা। তো এই যে 8টা 9টার যে টপিক আছে এর মধ্যেই দেখবা যে কোশ্চেনগুলো হয়ে যাবে, এর চেয়ে বেশি নরমালি খুব বেশি যায় না। তো তোমার কাছে যদি মনে হয় এর বাইরে আমাকে এটা পড়া উচিত, বা আমার মন বলছে এটা পড়ে গেলে মনে হয় আমার বিপদ কম হবে, আমি এটাতে পরীক্ষাতে আসতে পারে, আমি মনে হয় প্রিপারেশনটা ঠিক মতো নিতে পারতেছি না, সেই ক্ষেত্রে তুমি ওইটা দেখতে পারো। তাছাড়া মোটামুটি ধরা যায় যে এগুলা থেকে কোশ্চেন হয়ে যাবে। 12টা এমসিকিউ, 15টা না, কম যেহেতু এর জন্য অল্প টপিক থেকেই কোশ্চেন হবে নরমালি। আর পাঠ্য বই থেকে খুব বেশি কোশ্চেন হয় না। বি ইউনিটে যেমন অনেক কোশ্চেন হয় পাঠ্য বই থেকে, এইখানে একটু কম হয়। এখানে মুখস্থ পাঠ থেকে বেশি কোশ্চেন হয়। হ্যাঁ, এই যে ধরো প্রবাদ প্রবচন থেকে, এগুলো মুখস্থ পাঠ। তারপর হচ্ছে তোমার আরো যে বিষয় পারিভাষিক শব্দ আছে এগুলো মুখস্থ পাঠ, এইগুলো থেকে নরমালি একটু কোশ্চেন হয়। তারপর হচ্ছে আরো যে মুখস্থ পাঠগুলো আছে, তোমার যদি মনে হয় যে এগুলো একটু দেখার মতো, মুখস্থ পাঠগুলোতে একটু বেশি জোর দিও। অনুসর্গ, উপসর্গ, ঠিক আছে, আমি এখানে একটু অ্যাড করে দিই, এগুলোতে একটু বেশি জোর দিতে পারো তুমি। এর সাথে তুমি অ্যাড করে নাও অনুসর্গ, উপসর্গ।
এগুলো গ্রামারের মধ্যেই পড়ে, বাট এগুলো ওই ধীরে ধীরে একটু ওই মুখস্থ টাইপে আমাদের মনে রাখতে হয়। অনুসর্গ উপসর্গ এগুলা জাস্ট তুমি একটু দেখে রাখতে পারো, তাহলে তুমি দেখা যাচ্ছে যে আরো একটা সেফ থাকবা, আগেই পড়া আছে তোমাদের। আচ্ছা, তাহলে এগুলাই হচ্ছে আমাদের বাংলা সাজেশন। এবার আসি ইংলিশ সাজেশনে, যে কোন বিষয়গুলো তোমাকে ইংলিশের জন্য অবশ্যই পড়তে হবে। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করছো দেখি, ভাইয়া সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কি এটাই সাজেশন? আচ্ছা, এটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য, বুঝছো? ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য, অর্থাৎ তোমার হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় না। সি ইউনিটের আসন বিন্যাস কিভাবে দেখব? আসন বিন্যাস দেখার জন্য তোমার হচ্ছে যে সি ইউনিটের অ্যাডমিট কার্ড তুমি প্রিন্ট করেছো নিশ্চয়ই, অ্যাডমিট কার্ডের নিচের অংশে দেখবা যে তোমার একটা প্রসেস দেওয়া আছে, যে এই প্রসেসে গিয়ে তুমি তোমার আসন দেখতে পারবে। ঠিক আছে, তো তাহলে তুমি ওই প্রসেসটা ফলো করো। দেখো এসএমএস এর মাধ্যমে দেখা যায় বা ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, দুইটা ওয়েতেই দেখা যায়। তো তুমি তোমার অ্যাডমিট কার্ড যে প্রিন্ট করেছো, অ্যাডমিট কার্ডের নিচে দেখো একটা প্রসিডিউর দেওয়া আছে, ওইটা একটু ফলো করো। এসএমএস এর মাধ্যমে দেখা যায়, ওয়েবসাইটে গিয়েও দেখা যায়, মানে তুমি যে ভর্তি করছো ওয়েবসাইটে, ওইখানে তোমার একটা প্রোফাইল তৈরি হয়েছে, ওই প্রোফাইলে গিয়ে দেখা যায়, অথবা এসএমএস এর মাধ্যমে দেখা যায়। এটা একটু দেখে নাও তাহলেই হবে। আচ্ছা, সব বিশ্ববিদ্যালয়ের জন্য না, তুমি হচ্ছে এইটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের যারা পরীক্ষা দিবে মানবিক থেকে, শুধুমাত্র তাদের জন্য। এর আগে একটা আমরা লাইভ করেছিলাম, সেখানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য করা হয়েছিল। তো সেটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের জন্যই ছিল, আর এটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে শুধুমাত্র যারা মানবিক থেকে পরীক্ষা দিয়েছে তাদের জন্য। আবার যেহেতু মানবিক বা বিজ্ঞান বা ব্যবসায়ী শিক্ষা সবার বাংলা ইংলিশ সেম, তো তারাও হচ্ছে বাংলা ইংলিশের জন্য এই সাজেশনটাই ফলো করতে পারে, এগুলো থেকে হয়ে যাবে। আচ্ছা, কত পেলে চান্স এই ইউনিটে? আচ্ছা, তুমি যদি খেয়াল করো সিট সংখ্যা কয়টা, সিট সংখ্যা হচ্ছে মাত্র 23টা। তো যেহেতু সিট সংখ্যা মাত্র 23টা, তার মানে তোমাকে কত পাইতে হইতে পারে তোমার ধারণা কি? তুমি 70-এর উপরে পাওয়ার চেষ্টা করো। 70-এর নিচে মনে হয় না চান্স হবে, এবং 70-এর নিচে হবে না, মনে হয় না বলতে হবেই না, কারণ এইখানে প্রচুর মার্ক পাওয়ার সুযোগ থাকে। রিটেনে যে 40, এই 40-এর মধ্যে 40ই পাওয়া যায়। সি ইউনিটে যে ধরনের রিটেন হয়, 40-এ 40 পাওয়া যায়। আমি ধরলাম তুমি 35ই পাইলা, কারণ এখানে একদম ফিক্সড করা। তুমি জাস্ট সার্কুলারটা দেখো, কোন কোন টপিক একদম সিলেক্ট করে দেওয়া আছে, যে এই টপিক থেকে কোশ্চেন আসবে, বাংলাতে অনুবাদ আসবে, সিলেক্ট করে দেওয়া, ইংলিশে বাংলা থেকে ইংলিশ অনুবাদ, ইংলিশ থেকে বাংলা অনুবাদ, এগুলো সিলেক্ট করে দেওয়া আছে। তোমার হচ্ছে তারপর আইসিটিতে কি আসবে, শর্ট কোশ্চেন আসবে, ইকোনমিক্সে কি আসবে, শর্ট কোশ্চেন আসবে, এবং সবকিছু সিলেক্ট করা। তো যেহেতু সিলেক্ট করা, তো সেইখান থেকে স্টুডেন্টরা কাট মার্কস পেয়ে যায়। তারপর ধরো যে তোমার সবগুলোতে মানে মার্ক কম দেওয়ার সুযোগ নাই, সবগুলোতে ফুল মার্কস এমন দেওয়া, বুঝছো? যে আমাদের যেমন বি ইউনিটে থাকে কি তোমার থেকে আনসার করা, একটা উদ্দীপক দিচ্ছে, সেখান থেকে সৃজনশীল আনসার করা, এখানে মার্ক কাটার সুযোগ থাকে। তারপর প্যারাগ্রাফ লিখতে হয়, মার্ক কাটার সুযোগ থাকে। এইখানে এমন কোনো কন্টেন্ট নাই যেখান থেকে টিচার মার্ক কাটতে পারে, যার জন্য তোমার এখানে কি করতে হবে, বেশি মার্ক পাওয়ার সুযোগ আছে, মানে বেশি মার্কই পাইতে হবে। তার মানে তুমি যদি 35 পর্যন্ত পাও অ্যাট লিস্ট, তো এমসিকিউতে তোমার তো 50-এর নিচে পাইলে হয় না, তাই না? 50 মানে 85, দেখছো, মানে 80-র উপরে চলে যাবে। তো একটু চেষ্টা করো 80+ রাখার জন্য, তাহলে তোমার চান্স হবে। এবং মনে হবে যে ওরে বাবারে 80+, এটা একদমই ইজি। কারণ দেখো যে আইসিটি ভালো করে পড়ে আসছে, ইকোনমিক্স ভালো করে পড়ে আসছে, 36টা এমসিকিউ এখান থেকেই, তো সে তো 30-এর উপরে পাবে, এখানে ডেফিনেটলি 30-এর উপরে পাবে। আচ্ছা, আবার বাংলা ইংলিশ যেহেতু তোমার সহজ আসে, তুমি বি ইউনিটের প্রিপারেশন নিছো, মানে ভালো মতো প্রিপারেশন নিছো, সেইখানে যখন সহজ কোশ্চেন দেখবা 24টার মধ্যে সে 20টার উপরে এমনিতেই পারবে। তার মানে কি ওইখানে 36টার মধ্যে 30 মার্ক অ্যাটলিস্ট, আর এখানে 24-এর মধ্যে 20 মার্ক অ্যাটলিস্ট, তাহলে 30-20 অ্যাটলিস্ট 50। রিটার্নে তোমার হচ্ছে 30 থেকে 35ও যদি পাও, তাও 80+। তার মানে তুমি ধরে রাখো 80 হচ্ছে কাট মার্ক, ধরে রাখো 70 না, কাট মার্ক হতে পারে 80, বুঝছো? এটা তোমরা ধরে রাখো। আচ্ছা ভাই, আসনের হল পাইছি, বাট আসন কোনটা তা তো পাই নাই। আসন কোনটা তোমাকে এটা পাইতে হবে না, তুমি হচ্ছে যেই বিল্ডিং এ তোমার উল্লেখ করে দিছে যে এই বিল্ডিং এ, তুমি সেই বিল্ডিং এ যাবা, বিল্ডিং এর সামনে দেখবা চার্ট দেওয়া আছে, হ্যাঁ, ওই চার্ট দেখে তুমি তোমার রুমে চলে যাবা, এবং ওই রুমে গিয়ে দেখবা সবকিছু সিরিয়ালে আছে। তুমি একটা রো ধরলে তুমি বুঝতে পারবা, পরীক্ষার হলে গেলে বুঝতে পারবা, এত চাপ নাই। তুমি জাস্ট একটু ওয়েবসাইটে গিয়ে বা এসএমএস এর মাধ্যমে দেখো তোমার যেই কেন্দ্র দেওয়া, ওই কেন্দ্রের কোন বিল্ডিং এ তোমার পরীক্ষা, এটা জাস্ট দেখো, তাহলে ওখানে গিয়ে বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। তোমার হেল্প করার জন্য অনেকে থাকবে এখানে। আচ্ছা, ইংলিশ সাজেশন দেখি আমরা এবার। ইংলিশেও টপিক খুবই কম, সহজ কোশ্চেন আসে, এবং এক টপিক থেকে একাধিক কোশ্চেন আসে। দেখো ইংলিশে কি আসবে, ইংলিশে আসবে তোমার 12টা এমসিকিউ। তার মানে ওইখানে যেমন 12টা এমসিকিউ ছিল, বাংলাতে ইংলিশেও আসবে তোমার 12টা এমসিকিউ। আচ্ছা, দেখি সে 12টা এমসিকিউ কোন কোনগুলো গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ দ্য ভার্বস,
এইখানে যেগুলো দেওয়া আছে বুঝছো, মানে এখানে যেগুলো দেওয়া আছে এইগুলা পড়লে ইংলিশ হয়ে যাবে, এর বাইরে কিছু আসবে না। এটা তো তুমি যে ইউনিটেই পরীক্ষা দাও, ইংলিশ আছে মানেই রাইট ফ্রম দ্য ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা ভার্ব নরমালি, এই জায়গাটা কখনো মিস করে না, কোনো অবস্থাতেই মিস করে না। তার মানে এটা গুরুত্বপূর্ণ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসবে 3টা, লিখে রাখো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসবে 3টা, এখান থেকে কোশ্চেন আসবে 3টা, বুঝছো? তার মানে এর গুরুত্ব কত বেশি, গুরুত্ব অনেক বেশি, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন আসবে অ্যাটলিস্ট 3টা। আচ্ছা, এবার আসে কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে কেমন কোশ্চেন আসতে পারে? পার্টস অফ স্পিচ থেকে অ্যাটলিস্ট একটা, অ্যাটলিস্ট একটা, এটা সব সময় সব ইউনিটে নরমালি আসে, অ্যাটলিস্ট একটা এখানে আসবে। ইডিয়ম ফ্রেজ, দেখবা তোমার সি ইউনিটে যে ইংলিশ আসে ম্যাক্সিমাম মুখস্থ টপিক থেকে আসে। মুখস্থ টপিক কেমন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন, গ্রামার, বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের মুখস্থই করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে ইডিয়ম ফ্রেজ আমাদের মুখস্থ করতে হয়, ভোকাবুলারি মুখস্থ আইটেম, সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ আইটেম, স্পেলিং গ্রামার মধ্যে দেওয়া যায় না, এটা মুখস্থের মধ্যে আমরা দেখি, মানে বানান কোনটা কারেক্ট বা ইনকারেক্ট। আচ্ছা, গ্রুপ ভার্বস আমরা মুখস্থ করি। তার মানে দেখো মুখস্থ আইটেম সবচেয়ে বেশি সি ইউনিটের জন্য। তোমরা যে মুখস্থ পার্টটুকু ছিল মেমোরাইজিং পার্ট ইংলিশের, মেমোরাইজিং পার্টটুকু রিভিশন করো একটু ভালো করে, নতুন করে মুখস্থ করতে যাও না কিচ্ছু। তোমাদের বি ইউনিটের জন্য ভালো লেখাপড়া আছে, এখন রিভিশন করো। মুখস্থ পার্টগুলো একটু বেশি, গ্রামার পার্টগুলো তোমরা খুব বেশি কঠিন গ্রামার না, সহজ গ্রামার আছে, তোমরা পার করতে পারবা। আচ্ছা, তাহলে ইডিয়ম ফ্রেজ আমরা এখানে দেখছি, ইডিয়ম ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। ইডিয়ম ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ, আসবে এখানে যেগুলো আছে এইগুলা প্রত্যেকটা থেকে কোশ্চেন আসবেই। একটা মিস যাইতে পারে, সেটা হচ্ছে অ্যানালজি, নিচে আছে সেটা অ্যানালজি মাঝে মাঝে মিস দেয়, তো সেইখানে আমরা রিপ্লেসিটিভ রাখছি গ্রুপ ভার্বস। অ্যানালজি মিস দিলেও গ্রুপ ভার্বস মিস দিবে না, তো এটা যেহেতু মাস্ট না, 1 বছর দেখা যায়, পরের বছর দেখা যায় না, আবার 2 বছর দেখা যায়, 1 বছর মিস যায়, আবার 3 বছর আসে, 1 বছর মিস যায়, যে কারণে আমরা এটাকে একটু অপশন হিসেবেই রাখছি যে মিস যাওয়ার পসিবিলিটি আছে। ভোকাবুলারি এটা তোমাদের পড়া আছে, আই বিলিভ ভোকাবুলারি তোমাদের পড়া আছে, কারণ অনেক লেখাপড়া করে ফেলেছো তোমরা। সিনোনিম অ্যান্টোনিমস, যাদের ভোকাবুলারি সেন্স খুব ভালো, সিনোনিম অ্যান্টোনিমে তারাই ভালো হয়, কারণ সিনোনিম অ্যান্টোনিম নতুন করে মুখস্থ করা যায় না। সিনোনিম অ্যান্টোনিম নতুন করে মুখস্থ করা যায় না। যেমন ধরো তোমাকে একটা কোশ্চেন দিল যে ক্রেডুলাস, ক্রেডুলাস, হ্যাঁ, এইটার হচ্ছে সিনোনিম কি তোমাকে জিজ্ঞাসা করলো, এখন এটা সিনোনিম তুমি কেমন 4টা অপশনের মধ্যে তুমি জানবা? এটা তো কোনো সুযোগ নাই। সুযোগ তখনই হবে যখন তুমি ক্রেডুলাসের মিনিং জানো, আবার যে নিচে 4টা যে ওয়ার্ড দেওয়া আছে সেই 4টারও মিনিং জানো, তখনই তো তুমি আনসারটা করতে পারো, তাই না? বিষয়টা এমনই হয়, যার ভোকাবুলারি সেন্স ভালো তার সিনোনিম অ্যান্টোনিমের সেন্সও খুব ভালো হয়। তো এই ক্রেডুলাস শব্দের অর্থ কি? আমরা জানি, এই যে একটা কথায় কথায় একটা কথা বলি না, ক্রেডিবল, ক্রেডিবল, ঠিক আছে? ক্রেডিবল শব্দের অর্থ কি? বিশ্বাসযোগ্য। আর ক্রেডুলাস মানে যে সহজে বিশ্বাস করে, বিশ্বাস প্রবণ এমন। তো এখন দেখবা যে অপশনে দেওয়া আছে গুলিয়েবল, ঠিক আছে? গুলিয়েবল, তো গুলিয়েবল শব্দের অর্থ কি? বিশ্বাস প্রবণ। তার মানে কি তুমি গুলিয়েবল এর মিনিং জানো, ক্রেডুলাসের মিনিং জানো, তোমার হচ্ছে ভোকাবুলারি সেন্স খুবই ভালো, তার মানে সিনোনিম অ্যান্টোনিম তুমি পারবা। এটা হচ্ছে তোমার মূল বিষয়। তাহলে ভোকাবুলারি এটার সেন্স যার ভালো, সিনোনিম অ্যান্টোনিমের সেন্স তার অবশ্যই ভালো, এবং এই 2টা টপিক থেকে কোশ্চেন আসবে। এবং তোমরা যখন পড়েছো আশা করি 2টা মিলিয়ে পড়েছো, মানে মিলিয়ে পড়া লাগে না, মানে মিলে যায়, যে ভোকাবুলারি ভালো জানে সে সিনোনিম অ্যান্টোনিম ভালো জানে। আচ্ছা, এবার আসে স্পেলিং। স্পেলিং একটা প্র্যাকটিসের বিষয়, তোমরা প্র্যাকটিস করে ফেলেছো এবং স্পেলিং থেকে আসবে কোনটা 4টা স্পেলিং দিবে, কোনটা কারেক্ট, এটা তোমাকে জিজ্ঞাসা করবেই। আচ্ছা, যেটা এর আগে বলে ফেলেছি, অ্যানালজি মাঝে মাঝে মিস দেয়, মাঝে মাঝে মিস দেয়, কিন্তু এই গ্রুপ ভার্বস মিস যাওয়ার সম্ভাবনা খুবই কম, এইটা অনেক ইম্পর্টেন্ট। এই গ্রুপ ভার্বস মিস যাওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এই অ্যানালজি মাঝে মাঝে মিস যাইতে পারে, বাট গ্রুপ ভার্বস মিস যাবে না। আচ্ছা, এবার থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে কিছু কনসেপ্ট তোমাকে একটু আমি অ্যাড করে দিই, কারণ এটা একটু কম্প্যাক্ট করে লেখা হয়েছে, সেই বিষয়গুলো কি কি আছে। এর মধ্যে ধরো তোমাকে ভয়েস চেঞ্জ আসতে পারে, তাই না? তোমাকে একটা সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ করতে বলতে পারে, তারপর একটা ন্যারেশন চেঞ্জ করতে বলতে পারে, মানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ, এমন তোমাকে করতে বলতে পারে। তারপর ওই যে আমরা দেখি না যে হচ্ছে কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করা, নেগেটিভ করা, ইন্টারোগেটিভ করা, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ করা, হ্যাঁ, তারপর আবার হচ্ছে এর ডিগ্রিগত চেঞ্জ করা, এর হচ্ছে পজিটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রি কি, সুপারলেটিভ ডিগ্রি কি, তাহলে এর হচ্ছে ডিগ্রিগত একটা পরিবর্তন তোমাকে করতে বলতে পারে, ঠিক আছে? তাহলে ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, তারপরে তোমার হচ্ছে সেন্টেন্সগত পরিবর্তন করতে বলতে পারে, কারণ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, তার মানে তোমার হচ্ছে সেন্টেন্সগত একটা পরিবর্তন করতে বলতে পারে। তারপর সেন্টেন্সে আরো কিছু পরিবর্তন আমরা দেখি যে তোমার হচ্ছে এই যে
তোমাকে বললো অপটেটিভ সেন্টেন্সে রূপান্তর করো একটা সেন্টেন্স দিয়ে, বা তোমাকে বললো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স করো, তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স করতে বলতে পারে, বা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলতে পারে, এগুলো অর্থ অনুসারে। তো অর্থ অনুসারে বা গঠন অনুসারে যেই ধরনেরই আসুক সেন্টেন্সের পরিবর্তন তোমাকে করতে বলতে পারে। তো নর্মালি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, সেন্টেন্স এইগুলাই মূলত এর মধ্যেই আসে। তাহলে তোমরা এই বিষয়গুলো পারো। ভয়েস তোমরা পারো, ছোটবেলা থেকে পড়ে আসছো, অ্যাডমিশনের জন্য পড়ছো। এখন তুমি 2 দিন জাস্ট সময়, এত চাপ নেওয়ার কিছু নাই, একটু জাস্ট হচ্ছে এগুলাকে বলে গো থ্রু করা, যেটাকে বলে মানে একটু হচ্ছে ওই গো থ্রু করবা, কারসরি রিডিং যেটাকে বলে, এটা জাস্ট করলেই হবে, এত কঠিনভাবে নেওয়ার কিছু নাই। তাহলে ইংলিশের জন্য এই বিষয়গুলো পড়ো, এই বিষয়গুলো পড়লেই তোমার কাভার হয়ে যাবে, এতদিন পড়েছই তোমরা, কাভার হয়ে যাবে, এত চাপ নেওয়ার কিছু নাই। আচ্ছা, এটা কিসের ক্লাস? এটা হচ্ছে তুমি যেহেতু লাইভ দেখতেছো, উপরে হচ্ছে ইয়াটা দেখো, আমাদের যে ক্যাপশন দেওয়া আছে ওইটা একটু পড়ো তাহলেই হবে। ভাইয়া নেগেটিভ মার্কও তো আছে, হ্যাঁ নেগেটিভ মার্ক অবশ্যই থাকবে, সব ঢাকা ইউনিভার্সিটির সব পরীক্ষাতেই নেগেটিভ মার্ক আছে। এটা ক্লাস হচ্ছে তোমার সি ইউনিটের, যারা আর্টসের স্টুডেন্ট পরীক্ষা দিবে তাদের জন্য, হ্যাঁ সি ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করে আর্টসের স্টুডেন্ট পরীক্ষা দিবে তাদের জন্য। কাট মার্ক ধরে রাখো অ্যাটলিস্ট 80 হবে। আচ্ছা, এইখানে একটা মাছি আমাদেরকে বিরক্ত করতেছে, এই মাছিটা মাঝে মাঝে আমাদের বোর্ডের উপরে বসতেছে এবং সে যেদিকে যাচ্ছে সেই দিকে তার স্মৃতিচিহ্ন, তার পদচিহ্ন রেখে রেখে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা আইসিটি সাজেশন। তোমরা জানো যে এখানে সাধারণ জ্ঞান নাই, এখানে তোমার আইসিটি বাধ্যতামূলক, বুঝছো? আইসিটিতে যে 12টা এমসিকিউ আসবে, আইসিটির 12টা এমসিকিউ বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক, তোমাকে আনসার করতেই হবে। এখানে কয়টা এমসিকিউ আসবে? 12টা এমসিকিউ, এবং এটা হচ্ছে মাস্ট, এটা হচ্ছে আবশ্যিক, হ্যাঁ এটা হচ্ছে আবশ্যিক, 12টা এমসিকিউ আনসার করতেই হবে। এবং ধরে রাখো যে আইসিটিতে তোমাকে একদম ওই নর্মাল কোশ্চেন করবে না, একটু লেখাপড়া যারা করেছো তাদের মতো করেই কোশ্চেন করবে, এবং সেই অনুযায়ী সাজেশনটা দেওয়া আছে এখানে দেখো। আমরা এখানে দেখবো যে বিষয় হচ্ছে আইসিটি, 12টা এমসিকিউ আসবে আইসিটির জন্য, এবং এখানে চ্যাপ্টার দেওয়া আছে, কোন চ্যাপ্টার থেকে কি করবা। দেখো প্রথম অধ্যায়ের নামই দেওয়া নাই, কেন দেওয়া নাই? কারণ নর্মালি প্রথম অধ্যায়ে তো তথ্যমূলক বিষয়, এই তথ্যমূলক বিষয় থেকে তেমন একটা কোশ্চেন আসে না। তবে তোমরা যদি পড়তে চাও এই যে বিশ্বগ্রামের জনক কে, বিশ্বগ্রামটা কি, এইগুলা জাস্ট একটু দেখলেই হবে, তাছাড়া নর্মালি এমন কোশ্চেন আসে না। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করবো আমরা ডেটা কমিউনিকেশন, মাধ্যম, মেথড। তোমরা যদি সি ইউনিটের কোশ্চেন অ্যানালাইসিস করে থাকো, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের তো করানো হয়েছে সি ইউনিটের যে আইসিটি কোশ্চেন কেমন হয়, সি ইউনিটের ইকোনমিক্স কোশ্চেন কেমন হয়, অবশ্যই সেখানে তোমরা দেখেছো যে কোশ্চেনগুলো হয় একটু ডিপ থটের, মানে একটু মানে ডিপ বলতে এইচএসসিতে যে ধরনের মডেলের কোশ্চেন হয়, তোমরা দেখবা যে মৌলিক দিকে যখন আমরা ক্লাস করি তখন একটু ভাষা সাধারণ জ্ঞান টাইপের পড়া, আবার যখন একাডেমিক আইসিটি পড়ি তখন একটু ডিপ নলেজ থেকে পড়া। তো তোমার এইখানে যে কোশ্চেনগুলো হবে ওই এইচএসসির মডেলে কোশ্চেন হবে, মানে এইচএসসি একটু ডিপ মডেলে দেখতাম না আমরা, ধরো যে কমিউনিকেশন মাধ্যম কি, তার মাধ্যম, তার বিহীন মাধ্যম, 2 ধরনের। এবার এর আবার ক্লাসিফিকেশন একটু ভালোভাবে পড়তাম, এমন ভালোভাবে একটু তোমরা টেক্সট বুকটা, এইচএসসি তো বোর্ড বই আছে, বোর্ড বই দেখতে পারো, অনেকে বাজারে বই পড়ে, বাজারে বই দেখতে পারো, জাস্ট একটু ওই বিষয়গুলো মনে আছে তোমাদের, 2 বছর এইচএসসিতে পড়ছো মানে ভুলে যাও নাই এই জাস্ট 2-3 মাসে, তোমাদের মনে আছে, ওইগুলো জাস্ট একটু পেজ উল্টায় দেখো। আচ্ছা, মেথড, কমিউনিকেশন মেথড, পদ্ধতি, তাই না? মেথডে দেখেছি আমরা সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই যে মেথড যেগুলো আছে এই মেথডগুলো একটু ভালোভাবে দেখবা। এবার আসে কম্পিউটার নেটওয়ার্ক। এই কম্পিউটার নেটওয়ার্কের সাথে নেটওয়ার্ক টপোলজিটা লেখা উচিত ছিল অবশ্যই, এখানটা যেহেতু ফাঁকা আছে আমি লিখে দিই, নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্ক টপোলজি, হ্যাঁ নেটওয়ার্ক বললেই মূলত টপোলজিকে ইনক্লুড করে, কম্পিউটার নেটওয়ার্কের একটা ফর্ম হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, বাট একদমই স্পেসিফিক করে দিলাম, এই টপিকটা থেকে কোশ্চেনের সম্ভাবনা থাকে, বুঝছো? কম্পিউটার নেটওয়ার্কের সাথে আমাদের নেটওয়ার্ক টপোলজিটা অবশ্যই দেখতে হবে, নেটওয়ার্ক টপোলজিটা অবশ্যই দেখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এই বিষয়গুলোই মূলত হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ। সেকেন্ড চ্যাপ্টারে তো ম্যাথ খুব বেশি নাই, মূলত সি ইউনিটের টার্গেট থাকে কেমন জানো, ঠিক ম্যাথ দিতেও পারে নাও পারে, বাট ম্যাথের আশেপাশ দিয়ে যাবে, বুঝছো? যার ম্যাথ সম্পর্কে বেসিক ধারণা আছে তার উত্তর করতে পারবে। তৃতীয় অধ্যায় যেটা আছে দেখো, প্রথমে বলছে সংখ্যা পদ্ধতির মৌলিক ধারণা, মানে সংখ্যা পদ্ধতি কত প্রকার, এখানে হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার আছে, যে আমরা দেখি যে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এর মধ্যে স্থানিক সংখ্যা, অস্থানিক সংখ্যা কি, তারপর হচ্ছে তোমার এই যে 4টা ট্রান্সফরমেশন কিভাবে হয়, কোনটার বেস কত, এই যে বেসিক যে কনসেপ্টগুলা, বেসিক কনসেপ্টগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? একদম ডিরেক্ট ম্যাথ না, বাট সংখ্যা পদ্ধতির যে বেসিক যে কনসেপ্টগুলো, এই বেসিক কনসেপ্ট অবশ্যই জানতে হবে, এখান থেকে 100% কোশ্চেন আসবে, এই বেসিক কনসেপ্টগুলো থেকে 100% কোশ্চেন আসবে। গেট সম্পর্কিত মৌলিক ধারণা,
অর্থাৎ তো তোমার সংখ্যা পদ্ধতির পরিবর্তন সম্পর্কে যেমন বেসিক ধারণা রাখতে হবে, এই যে প্রত্যেকটা গেট কিভাবে ফাংশন করে, এর সত্যক সারণীগুলা কি, এই এই কোনটার কাজ গুণ, কোনটার কাজ যোগ, কোনটা হচ্ছে তোমার ইউনিভার্সাল গেট, এই সবগুলা, কোনটা হাইব্রিড গেট, কোনটা মৌলিক গেট, এই সবগুলোর বেসিক কনসেপ্ট তোমাকে জানতে হবে। এবং একদম মানে ঠিক গেট আঁকতে হবে না পরীক্ষাতে, রিটেন হয়তো আঁকতেও দিতে পারে, কিন্তু এমসিকিউ সলভের জন্য তোমার যদি ভালো ধারণা না থাকে তাহলে আনসার করতে পারবা না। তো টেক্সট বইটা একটু খুলে দেখো, বুঝছো? আইসিটির টেক্সট বইটা অবশ্যই অবশ্যই একটু খুলে দেখবা, নাইলে আনসার করতে পারবা না। এটা বেশি সময় লাগবে না, বুঝছো? তুমি যেই সাজেশনগুলো দেওয়া আছে এইগুলো সম্পূর্ণ পড়তে তোমার সর্বসাকুল্যে আমি মনে করি আইসিটি পড়তে, যেহেতু 5টা চ্যাপ্টার তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে, একটা ফার্স্ট চ্যাপ্টার বাদ দিচ্ছি আমি, 4টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার পড়তে তোমার 4 ঘন্টা সময় লাগবে, ম্যাক্স 4 ঘন্টা, এর বেশি কোনোভাবেই লাগা সম্ভব না। 4 ঘন্টার বেশি কোনোভাবেই লাগা সম্ভব না, কারণ তুমি পড়ে আসছো বিষয়গুলো। তো 4 ঘন্টা তুমি আইসিটি পড়বা, 4 ঘন্টা ইকোনমিক্স পড়বা 8 ঘন্টা, এবং হচ্ছে তুমি 4 ঘন্টায় বাংলা ইংলিশ একটু জাস্ট উল্টায় উল্টায় দেখবা, কারণ তুমি এটা সবসময় পড়তেছো, রানিং এর উপরেই আছে এটা। তার মানে 12 ঘন্টা লেখাপড়া করতে হবে। তো তুমি আজকে দিনে 6 ঘন্টা পড়ো, কালকে 6 ঘন্টা পড়ো, বা আজকে তুমি 6 ঘন্টা পড়ো, কালকে 8 ঘন্টা পড়ো, বা কালকে টাইম কম থাকলে আজকে 8 ঘন্টা পড়ো, কালকে তুমি হচ্ছে 4 ঘন্টা পড়ো, এভাবে জাস্ট একটু নিজের মতো করে 12-13 ঘন্টার মধ্যে তুমি পুরো বিষয়টা পড়ে যেতে পারবা। এবার এনকোডার ডিকোডার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইগুলা ছোট ছোট কনসেপ্ট, বুঝছো? এই ছোট ছোট কনসেপ্টগুলো থেকে বেশি কোশ্চেন আসে, আইসিটি ছোট ছোট কনসেপ্ট থেকে বেশি কোশ্চেন আসে। এনকোডার কি, ডিকোডার কি, তারপর হচ্ছে এই যে আমরা দেখি না মডুলেটর কি, ডিমডুলেটর কি, এটা সেকেন্ড চ্যাপ্টারের। তো এই এমন ছোট ছোট কনসেপ্টগুলো, ঠিক আছে, এইগুলা থেকে কোশ্চেন আসে। অ্যাডার, ফ্লিপ ফ্লপ, কাউন্টার, দেখবা যে আইসিটির কোশ্চেন যেখানেই হয় এই সব টপিকগুলো টিচারদের সবচেয়ে পছন্দের টপিক হয়। এই যে অ্যাডার কি, ফ্লিপ ফ্লপ কি, কাউন্টার কি, এবং এগুলোর ফাংশন কি, এগুলোর কাজ কি, এগুলো থেকে দেখবা টিচাররা সবচেয়ে বেশি পছন্দ করেন কোশ্চেন করার জন্য। ছোট ছোট বিষয় যে জানে সে উত্তর করতে পারে, জানে না উত্তর করতে পারে না, চিন্তা ভাবনা করার খুব বেশি সুযোগ থাকে না। তো যার জন্য ছোট ছোট বিষয়গুলো একটু দেখবা। তোমাদের কমেন্ট একটু দেখার চেষ্টা করি। ভয় লাগছে অনেক দূর, কেন তুমি হচ্ছে সি ইউনিট নিয়ে এত ভয় পাচ্ছ? তুমি বি ইউনিটে চিন্তা করো। আইসিডিতে 6 অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কতটুকু? বাদ দাও, 6 অধ্যায় বাদ দাও, তোমার সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না, কেন পড়বা? আর 6 অধ্যায় তো সহজ অধ্যায়, ওইটা যেহেতু সংক্ষিপ্ততেও নাই আবার সহজ অধ্যায়, তার মানে ওইটা বাদই দিয়ে দাও। যদি এমন হতো 6 অধ্যায় পুরো বইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে নাই, তাহলে পসিবিলিটি থাকতো। কিন্তু তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3rd, 4th, 5th, পুরো আইসিটি বইয়ের মধ্যে 3টা চ্যাপ্টার হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো এই তিনটাতে বেশি ফোকাস করো তুমি, এই তিনটাতে বেশি ফোকাস করো, এর মধ্যে কোশ্চেন হবে। আর সেকেন্ড চ্যাপ্টারতে অল্প সাজেশন দিয়েছি, অল্প পড়লেই হবে। এবার আমরা আসি আইসিটির চতুর্থ অধ্যায়, আইসিটির চতুর্থ অধ্যায়, 4th অধ্যায় যেটা আছে এইচটিএমএল। আমি বলি যে 4th অধ্যায় হচ্ছে সবচেয়ে কিউট অধ্যায়, সবচেয়ে কিউট, কারণ এটা ম্যাথমেটিক্যাল, অবশ্যই তোমার প্রোগ্রামিং চ্যাপ্টার, এটা এইচটিএমএল দিয়ে যে প্রোগ্রামিং করি, কিন্তু এইচটিএমএল প্রোগ্রাম হচ্ছে দুনিয়াতে যত প্রোগ্রাম আছে তার মধ্যে সবচেয়ে সহজ কোডিং হচ্ছে এইচটিএমএল এর কোডিং। তো তোমার HTML কি, HTML এ কিভাবে কোডিং করতে হয়, HTML এর এলিমেন্টস গুলা কি কি, কোন এলিমেন্টস এর কাজ কি, এইগুলা 15 মিনিটে তুমি অ্যাটলিস্ট একবার রিভিশন দিবা। 15 মিনিটের মধ্যে একবার রিভিশন দেওয়া যায়, যারা এসএসসিতে পড়ে আসছো, লেখাপড়া করে আসছো, 15 মিনিটে একবার অবশ্যই রিভিশন দিবা। কি কি তাহলে? HTML কি, কিভাবে কোডিং করতে হয়, এর এলিমেন্টগুলা কি, কোন এলিমেন্টের কাজ কি, এই 4টা জিনিস HTML এর মৌলিক ধারণার মধ্যে অবশ্যই পড়বা। এবার আসছে দেখো কম্পিউটার নেটওয়ার্ক। এই যে ওইখানে দেখেছিলাম কম্পিউটার নেটওয়ার্ক, আবার এইখানেও দেখেছি কম্পিউটার নেটওয়ার্ক। দেখবা যে 4th চ্যাপ্টারেও কিছু কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করা আছে, এইগুলা একটু দেখবা। এবং এই কম্পিউটার নেটওয়ার্ক করার পর আমরা HTML কোডিং এর মাধ্যমে কি করি? আমরা তৈরি করি হচ্ছে ওয়েব পেজ, আমরা তৈরি করি ওয়েবসাইট, এবং আমরা ওয়েব লিংক তৈরি করি, ঠিক আছে? এই যে বিষয়গুলো করি, ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, এর যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এইগুলার প্রত্যেকটার কাজ কি, ঠিক আছে, কিভাবে এখানে ইমেজ যোগ করতে হয়, মানে তোমাকে কোডিং লিখতে হবে না, বাট কিভাবে করতে হয় এটা জানতে হবে, নাহলে তুমি আনসার করতে পারবে না। তাহলে এই বিষয়গুলো তোমার মাস্ট রিড, ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব লিংক, হ্যাঁ, এইগুলো তোমাকে অবশ্যই অবশ্যই দেখে যাইতে হবে। আচ্ছা, পরে যেটা সে ওয়েবসাইটের কাঠামো, তার মানে তুমি যখন হচ্ছে একটা ওয়েবসাইট রেডি করলা, এই ওয়েবসাইটে তো বিভিন্ন ক্লাস থাকে, ঠিক আছে, আবার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন সেকশন থাকে, এইগুলোই তো কাঠামো, তাই না? এই ওয়েবসাইটের কাঠামো তোমাকে জানতে হবে, ওয়েবসাইটের কাঠামোটা তোমাকে শিখতে হবে এই জায়গাটা থেকে। জাস্ট দেখো এইসব চ্যাপ্টারগুলো কিন্তু অনেক পড়ালেখা আছে, বাট তোমার সবকিছু লাগবে না, সাজেশনে যা যা লেখা আছে এইগুলো পড়ে যাও, এইগুলো পড়লেই কোশ্চেনের মধ্যে হয়ে যাবে। এবার এটাই হচ্ছে তোমার 4th চ্যাপ্টারের জন্য। 4th চ্যাপ্টারের জন্য এই 4টা জিনিস একটু ভালো করে পড়ে যাবা, এর মধ্যে দেখবা ছোট ছোট অনেক বিষয় আছে, ঠিক আছে? বাজারের বই পড়ো অধিকাংশ ক্ষেত্রে আইসিটির, ওই বইয়ের মধ্যে দেখবা এক এক বইতে এক একভাবে সাজানো আছে। ধরো যে কোনোটাতে তোমার HTML এর মৌলিক ধারণাটা অল্প জায়গার মধ্যে আছে, কোনোটাতে একটু বেশি জায়গার মধ্যে আছে, বাট আমি যে বিষয়গুলো মেনশন করলাম
যে এই এইচটিএমএলটা আসলে কি, কিভাবে এটা প্রোগ্রামিং করতে হয়, এর এলিমেন্টগুলো কি কি, কোন এলিমেন্টের কাজগুলো কি, এইগুলা অবশ্যই দেখে যাবা। আচ্ছা, এবার আসি ফিফথ চ্যাপ্টার। তোমরা জানো যে ফিফথ চ্যাপ্টার হচ্ছে সর্বশেষ চ্যাপ্টার তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে। তো এই ফিফথ চ্যাপ্টারের প্রথম যে বিষয়টা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা ও তার প্রজন্ম। কোনটা কোন প্রজন্মের ভাষা, কোনটা আসলেই প্রোগ্রামিং ভাষা, কোনটা প্রোগ্রামিং ভাষায় নয়, এটা তোমার জানা ফরজে আইন, পড়তেই হবে, আসবে, এই জায়গাটা থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, প্রোগ্রামের গঠন, ধরন ও ধাপ। আচ্ছা আচ্ছা, এইখানে এখানে এই যে ওয়েব লিঙ্কটা সম্পর্কে আরেকটু তথ্য আমার দেওয়া উচিত। ওয়েব লিঙ্ক, এই ওয়েব লিঙ্কটা আলাদাভাবে একটু মেনশন করে রাখছে এই কারণে, ধরো যে কোনো একটা লিঙ্ক তোমাকে লিখে দিবে, একটা লিঙ্ক তোমাকে লিখে দিবে, নিয়ে ওর কোনো একটা পার্টের নিচে দাগ দিবে, নিয়ে বলবে এই পার্টের নামটা কি, এটা কি হোস্ট, এটা কি ডোমেইন, এটা কি হচ্ছে তোমার কোনো প্রোটোকল না কি, মানে ওয়েবসাইট, একটা ওয়েব লিঙ্কের কি বিভিন্ন ইয়া থাকে না, পার্ট থাকে না, 6টা পার্টে ভাগ করা হয়, এই যে 6টা পার্টের নামগুলো কি কি, এগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে, তারপর হচ্ছে তো এর জন্য ওয়েব লিঙ্কটাকে আলাদাভাবে এখানে লিখছি, স্টার মার্কও দিয়ে রাখতেছি তোমাদের জন্য, এই বিষয়টা একটু দেখে যাও যে ওয়েবসাইটে যে একটা ওয়েব লিঙ্কে যে 6টা পার্ট থাকে, 6টা পার্টের নাম কি কি, কোনটা হচ্ছে তোমার প্রোটোকল, কোনটা হচ্ছে ডোমেইন, কোনটা হোস্ট নেম, কোনটা হচ্ছে কান্ট্রি কোড, এই সবগুলা, হোস্ট নেম, কান্ট্রি কোড, এই সবগুলা কোনটা প্যাথ, এই সবগুলো তোমাকে একটু জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, কি বলছো দেখি। 5 অধ্যায় যে পারি না, খুব বেশি পারতে হবে না, অল্প অল্প পারো, যেগুলা বলতেছি শুধু সেইগুলা। 5 অধ্যায় তোমাকে কোড লিখতে বলবে না, যেগুলা বলতেছি এইখানে শুধু এইগুলা একটু দেখে যাও, তাইলে তুমি 5 অধ্যায়ে পরীক্ষার জন্য যা দরকার তা পেরে যাবা। তুমি যদি প্রোগ্রামিং ভাষা এবং তার প্রজন্ম কি এটা কঠিন মনে করো, তাহলে তো হবে না। এটা তো সহজ জিনিস, প্রোগ্রামিং ভাষা কি, প্রোগ্রামিং ভাষার কাজ কি, এগুলো দিয়ে কি করা হয়, এই যে কোনটা প্রোগ্রামিং ভাষা, কোনটা ভাষা নয়, আবার হচ্ছে যেগুলো ভাষা সেগুলো কোনটা কোন প্রজন্মের ভাষা, কোন প্রজন্মের ভাষাকে কি বলে, যেমন প্রথম প্রজন্মের ভাষাকে কি বলা হয়, মেশিন ভাষা, তারপর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, এই যে এইভাবে হচ্ছে প্রত্যেকটা নাম আছে, এই নামগুলো এবং কোন ক্যাটাগরিতে কোন ভাষাগুলো আছে, এইগুলো থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন আসবে, এটা মাস্ট, অ্যাটলিস্ট একটা কোশ্চেন এই জায়গা থেকে আসবে। এখানে তোমার কোডিং পারতে হবে না, এখানে যেইগুলা বলি জাস্ট সেইগুলো পারলে হবে। এবার প্রোগ্রামের গঠন, ধরন ও ধাপ। প্রোগ্রাম রচনার জন্য দেখবে অনেক ধাপ আছে, ঠিক আছে, যেমন তোমার হচ্ছে ওইখানে ইয়াগুলো দেখবা, তুমি একটা প্রোগ্রামের, তুমি জাস্ট প্রোগ্রাম পারার দরকার নাই, তুমি বইটা এভাবে দেখবা, একটা প্রোগ্রাম রচনা করা আছে, এর ধাপগুলো দেখবা নাম লেখা আছে, এই তোমার কোনটা হেড সেকশন, কোনটা বডি সেকশন, হ্যাঁ, এই যে সেকশনগুলোর নাম, ঠিক আছে, এইগুলা হচ্ছে লুপ কিভাবে হয়, জাম্প কিভাবে হয়, জাস্ট এইগুলো একটু জাস্ট ওভারভিউ করে যাবা, তাইলেই হবে। এটা খুব বেশি কঠিন কিছু তোমাকে দিবে না, সহজ জিনিস দিবে, ঠিক আছে, সহজ জিনিস দিবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার যে বিভিন্ন অনুবাদক প্রোগ্রাম দেখবা আছে, মানে আমরা যে প্রোগ্রাম রচনা করলাম, সবকিছু করলাম, আমার ভাষা কম্পিউটার বুঝি না, কম্পিউটার ভাষা আমি বুঝি না, তো এই মাঝের কাজটুকু কে করে, সেটা করে হচ্ছে বিভিন্ন অনুবাদক প্রোগ্রাম। 3 ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে, এই যে ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, কম্পাইলার, এইগুলা একটু দেখবা। হ্যাঁ, এইগুলা একটু দেখবা, এবং এর নিচে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় লেখা আছে, এটা সব চ্যাপ্টারের ক্ষেত্রে, শুধু পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে না, সকল চ্যাপ্টারের অ্যাব্রিভিয়েশনস দেখবা, সব চ্যাপ্টারে বিভিন্ন কম্পিউটার সম্পর্কিত বা ইন্টারনেট সম্পর্কিত বা প্রযুক্তি সম্পর্কিত অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, এইগুলা জানতেই হবে, এগুলোর ফুল ফর্ম তোমাকে জানতেই হবে। যে তোমাকে বললো যে ওএমআর এর ফুল ফর্ম কি, তোমাকে বলবে ওসিআর এর ফুল ফর্ম কি, তারপর তোমাকে বলবে মডেমের ফুল ফর্ম কি, তারপর তোমাকে বলবে আরো যা যা আছে, মানে সব তো আমি এই মুহূর্তে মনে করতে পারবো না, যা যা আছে, এইচটিটিপি এর ফুল ফর্ম কি, এইচটিটিপি এর ফুল ফর্ম কি, এইচটিএমএল এর ফুল ফর্ম কি, হ্যাঁ, তারপর হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর ফুল ফর্ম কি, যা যা আছে পুরো বইয়ের মধ্যে যেগুলাতেই ফুল ফর্ম আছে, যার অ্যাব্রিভিয়েশন যা যা আছে, এই অ্যাব্রিভিয়েশনগুলা মাস্ট রিড, অ্যাব্রিভিয়েশনগুলা মাস্ট রিড। এক বা একাধিক কোশ্চেন তোমরা এই জায়গা থেকে পাবা, এই জায়গা থেকে তোমরা পাবা এক বা একাধিক, ঠিক আছে, একটা দুইটা কোশ্চেন এই অ্যাব্রিভিয়েশন থেকে অবশ্যই করবে এসি ইউনিট। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলা যে আইসিটির জন্য কোন বিষয়গুলো পড়তে হবে, এগুলাই পড়ো, এগুলা থেকে কোশ্চেন হবে, এত চাপ নেওয়ার কিছু নাই। এবার আসি আমরা অর্থনীতি সাজেশনে। অর্থনীতি সাজেশনে 24টা কোশ্চেন থাকবে তোমাদের, 24টা, হ্যাঁ, সাজেশনে 24টা কোশ্চেন থাকবে না, মানে তোমাদের পরীক্ষাতে 24টা প্রশ্ন থাকবে, 24টা প্রশ্ন। হ্যাঁ, এই আমি ধরে নিচ্ছি তোমরা অধিকাংশই অর্থনীতি আনসার করবা, সি ইউনিটে যারা আবেদন করেছো, তোমাদের এইচএসসি তে অর্থনীতি না থাকলে আবেদনই করতে পারতা না, বা পরিসংখ্যান না থাকলে আবেদন করতে পারতা না, পরিসংখ্যান খুব কম সংখ্যক স্টুডেন্টের থাকে, অর্থনীতি বেশি, তো অর্থনীতি নিয়েই আমরা হচ্ছে কথা বলবো। তো দেখি অর্থনীতি 24টা এমসিকিউ কোন টপিকগুলো পড়তে হবে। দেখো, অর্থনীতির সংক্ষিপ্ত সিলেবাসের ফার্স্ট পেপারের টপিকগুলো থেকে কোশ্চেন হবে, সেকেন্ড পেপার থেকে কোশ্চেন হবে না। আচ্ছা,
তো অর্থনীতি প্রথম পত্র আমাদের মেইন কনসেন্ট্রেশন থাকবে অর্থনীতি প্রথম পত্রের দিকে, এবং আমরা দেখি প্রথম পত্রের প্রথম অধ্যায় যেটা আছে সেখান থেকে তুমি অর্থব্যবস্থা যেটা আছে, অর্থব্যবস্থা কি, এই যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, হ্যাঁ আবার বাংলাদেশের অর্থব্যবস্থাটা ঠিক কেমন, এই যে অর্থব্যবস্থা, এই জায়গা থেকে একটা কোশ্চেন আসবে, ধরে রাখো একটা কোশ্চেন আসবে, অর্থব্যবস্থা থেকে একটা কোশ্চেন আসবে। সবগুলোর বৈশিষ্ট্যগুলো একটু জাস্ট ওভারভিউ করবা, তোমরা পারো এগুলা। ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি কি, সামষ্টিক অর্থনীতি কি, কে এগুলো আবিষ্কার করেছেন, তারপর হচ্ছে এর মধ্যে কোন কোন বিষয়গুলো ইনক্লুডেড আছে, সেই বিষয়গুলো তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে যে টপিকগুলো বলা হচ্ছে এইগুলো খুব ভেবেচিন্তে প্রিসাইজ ভাবে আনা হয়েছে, কারণ দেখো যে 24টা এমসিকিউ এর জন্য সব মিলাই দেখবা টপিকই আমি বলতেছি যে মানে 24-25টাই, এর বেশি না। আবার আইসিটির জন্য দেখো 12টা এমসিকিউ এর জন্য সব মিলায় মনে হয় কতটা, নট মোর দেন 20টাও না, 17-18টা বা 19টা এরকম টপিক বলা হয়েছিল। আমি একটু গুনেই দেখাই তোমাদেরকে। দেখো এই জায়গা থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আরো কম 14টা। আবার এটা যদি আমি ধরি তাহলে 15টা, 14-15টা জাস্ট, মানে তোমার 12টা এমসিকিউ এর জন্য 14-15টা বিষয় একটু পড়ে যাও, এর মধ্যেই কোশ্চেন হয়ে যাবে। তেমন ঠিক আইসিটির ক্ষেত্রেও, সরি অর্থনীতির ক্ষেত্রেও খুব বেশি টপিক তা না, কোশ্চেন সংখ্যার চেয়ে সামান্য একটু বেশি বা কিছু ক্ষেত্রে কম, ঠিক আছে, এর মধ্যেই কোশ্চেন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করি। এবার দেখো উৎপাদন সম্ভাবনা, সুযোগ ব্যয়। দেখো উৎপাদন সম্ভাবনা রেখা আছে, ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখা আছে এবং সুযোগ ব্যয়ের রেখা আছে। রেখাচিত্রগুলো তোমাকে আঁকতে বলবে না, কিন্তু রেখাচিত্র কখন কোন দিকে যায়, হ্যাঁ, যেমন উৎপাদন সম্ভাবনা রেখার যে চিত্রটা, সেটা তোমার যদি হচ্ছে ডান দিকে যায় তাহলে উৎপাদন বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, বাম দিকে গেলে হচ্ছে উৎপাদন বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, এর বৈশিষ্ট্যটা কি, মানে এটা কি উত্তল নাকি অবতল, এই বেসিক বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। আচ্ছা এবার অর্থনৈতিক সমস্যা, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। আমরা জানি মৌলিক অর্থনৈতিক সমস্যা, কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে, এই যে তিনটা বিষয় অর্থনৈতিক সমস্যা। আবার এই যে দুষ্প্রাপ্যতা, কে এই থিওরিগুলো কে দিয়েছে, নির্বাচন থিওরি কে দিয়েছেন, এবং এই দুষ্প্রাপ্যতা নির্বাচন কখন আসে, এটা তুমি জাস্ট একটু দেখবা। উপযোগ কি, উপযোগের মধ্যে দেখবা আরো ছোট ছোট ক্লাসিফিকেশন আছে, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, এই যে ছোট ছোট কনসেপ্টগুলো, এগুলা কিভাবে ফাংশন করে, উপযোগের এই ফাংশনগুলো তোমরা অবশ্যই একটু দেখবা, উপযোগের ফাংশন অবশ্যই দেখবা। আচ্ছা তারপর আসে হচ্ছে চাহিদা। চাহিদা এই যে এই চ্যাপ্টারটা, দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি, দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে ভোক্তা উৎপাদকের আচরণ, তাই না? তো ভোক্তা এবং উৎপাদক কি করেন, একজনের চাহিদা থাকে এবং চাহিদার ভিত্তিতে যোগান আসে, তার মানে চাহিদা এবং যোগান এই দুইটা হচ্ছে আমাদের যমজ কনসেপ্ট। এই যে এখানে আছে চাহিদা, এখানে আছে যোগান, তার মানে তুমি এখানে চাহিদা এবং যোগানের যা কিছু আছে, চাহিদার সমীকরণগুলো কেমন হয়, চাহিদা অপেক্ষকটা কেমন হয়, চাহিদা রেখার আকৃতি কেমন, যোগান রেখার আকৃতি কেমন, এই দুইটা বিষয় তুমি একদম বিস্তারিত জাস্ট একটু ওভারভিউ করবা। বেশি সময় লাগে না তো, আমার তো মনে হয় না 5 মিনিটের বেশি করে লাগবে তোমাদের একটা বিষয় পড়তে। আচ্ছা এবার যোগানের সাথে মজুদের একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সকল মজুদ যোগান না, কিন্তু সকল যোগানই মজুদ, এই বিষয়টা একটু ভালো করে দেখবা। তো 30 সেকেন্ডের পড়া এগুলা টেক্সট বুক থেকে পড়বা, অবশ্যই কোশ্চেন আসবে। এবার আসি এই যে চাহিদা এবং যোগানের ভিত্তিতে কি হয়, বাজারে ভারসাম্য তৈরি হয়। এই ভারসাম্য কনসেপ্টটা যেহেতু চাহিদা যোগান দুইটাকে কানেক্ট করে, তার মানে ভারসাম্যটা গুরুত্বপূর্ণ। এক্সট্রা ভাবে দ্বিতীয় অধ্যায়ে যত বিধি আছে, চাহিদা বিধি, যোগান বিধি, এমন বিধি, তাদের অপেক্ষক আছে, সেখান থেকে আবার রেখা টানা হয়। অর্থাৎ বিধি প্রথমে আসে, সবার প্রথমে একটা বিধি মানে একটা প্রসেস বা একটা পদ্ধতি বা একটা এটা আসে, সেখান থেকে একটা ফাংশন আসে, ঠিক আছে, সেই ফাংশন থেকে আমরা সূচি অঙ্কন করি এবং সেই সূচি লিখি, মূলত সেই সূচি থেকে পরে আমরা রেখাচিত্র অঙ্কন করি। তো সূচি লাগে না পরীক্ষার জন্য, এই জাতীয় পরীক্ষার জন্য তুমি অপেক্ষক এবং রেখা জানলেই হবে। কোনগুলোর নেচার কেমন হয়, যেমন ঢালগুলো কেমন, ঠিক আছে, রেখার ঢালগুলো কেমন হয়, এটা ইম্পর্টেন্ট। রেখার ঢাল বুঝছো, আমি লিখে দিই এখানে, রেখার ঢালগুলো কোনটা হচ্ছে ঢাল ঋণাত্মক, কোনটা ঢাল ধনাত্মক, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে এই বিষয়গুলো জাস্ট দেখো 1 2 3 4 5টা, আর এখানে ছিল 1 2 3 4টা, 4 আর 5 9টা, দুইটা চ্যাপ্টার থেকে জাস্ট 9টা বিষয় দেখলে তোমার হয়ে যাবে। একটু পড়েও, শুধু দেখলে হবে না, একটু পড়তে হবে। চ্যাপ্টার এই বিষয়গুলো কিন্তু 10 মিনিট 10 মিনিট করে পড়তে হবে, বা 5 মিনিট করে পড়তে হবে, বা যারা ভালো পড়েছো 1 2 মিনিট করে লাগবে, বাট পড়তে হবে। আচ্ছা এবার আসি তৃতীয় অধ্যায়। আচ্ছা তৃতীয় অধ্যায়ে উৎপাদন ব্যয় এগুলো নিয়ে বলা আছে। উৎপাদন কি, উৎপাদন ধারণা তোমাকে জানতে হবে। আমরা জানি উপকরণ থেকে যে নতুন উপযোগ সৃষ্টি করা, সেটাই হচ্ছে উৎপাদন। উৎপাদনের উপকরণ কি কি, ভূমিশ্রম, মূলধন সংগঠন, তার মধ্যে জীবন্ত উপকরণ হচ্ছে আমাদের শ্রম, সেগুলো নিয়ে একটু দেখবা।
জাস্ট উৎপাদনের বেসিক ধারণাগুলো একটু দেখবা তাহলে হবে। এবং উৎপাদনের ক্ষেত্রে বা টোটাল অর্থনীতিতে স্বল্পকাল এবং দীর্ঘকাল এই বিষয়টা অনেকে আমরা বুঝতে পারি না, স্বল্পকাল কি দীর্ঘকাল কি, এইটা একটু তোমাদেরকে অবশ্যই বই থেকে ক্লিয়ার করতে হবে, যেহেতু এগুলো কনফিউজিং ধারণা, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। স্বল্পকাল হচ্ছে যেখানে উৎপাদনের কোনো উপাদান পরিবর্তন করা, তোমার অ্যাটলিস্ট একটা উপাদান স্থির থাকে। স্বল্পকাল মানে উৎপাদনের যে উপকরণগুলো আছে অ্যাটলিস্ট একটা উপকরণ স্থির থাকে। দীর্ঘকাল মানে হচ্ছে সকল উপাদান পরিবর্তন করা যায়, কোনো টাইম ফ্রেম না। কিন্তু এইখানে স্বল্পকাল বা দীর্ঘকাল বলতে কোনো সময়কে বোঝায় না, যে 6 মাস মানে স্বল্পকাল, 5 বছর মানে দীর্ঘকাল, অর্থনীতিতে এমন কোনো কনসেপ্ট নাই। আচ্ছা, এবার উৎপাদন ব্যয় ধারণা, অর্থাৎ উৎপাদন ব্যয়টা কি জন্য হয়? উৎপাদন ব্যয় হয় উপকরণের জন্য, ভূমিশ্রম মূলধন সংগঠনের জন্য। একটু জাস্ট তোমরা রিকল করার চেষ্টা করো, এসএসসিতে এইভাবে পড়ে এসেছো, এগুলো পারলেই হবে। তারপর প্ল্যান্ট কি, ফার্ম কি, শিল্প কি, এগুলোর মধ্যে পার্থক্য কি সেটা একটু দেখবা। এটাই হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় লেখাপড়া, এগুলাই। হ্যাঁ, এখন এই যে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন অপেক্ষক দেখবা, বুঝছো? এই যে উৎপাদন ধারণার মধ্যে উৎপাদন অপেক্ষকরা তোমাকে একটু দেখতে হবে, নাহলে তুমি পারবা না। এবং উৎপাদনের যে রেখাচিত্র আছে, রেখাচিত্র আঁকতে হবে না, বাট রেখাচিত্রের আকৃতি কেমন হয় এটা মাথায় রাখতে হবে। কোনটা নিম্নগামী, কোনটা ঊর্ধ্বগামী, কাঠ ঢাল ধনাত্মক, কাঠ ঢাল ঋণাত্মক, এগুলো জানতে হবে। বেসিক যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো তোমাকে জানতে হবে। ঢালের ফর্মুলাটা কি তোমাকে অবশ্যই জানতে হবে, এই যে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, এই ধরনের ফর্মুলাগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। বা হচ্ছে তোমার এই যে সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারের মধ্যে যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো জানতে হবে, নাহলে তুমি আনসার করতে পারবে না। ডিরেক্টলি ম্যাথ না দিলেও তোমাকে বলবে যে কোন বিষয়গুলো যোগ বিয়োগ করলে তোমার এটা পাও, তখন তুমি ফর্মুলা থেকে ডিডাক্ট করবা যে উত্তর কোনটা হবে, এর জন্য ফর্মুলা জানতে হবে তোমাকে। আচ্ছা, এবার আসি চতুর্থ অধ্যায় বাজার। বাজার চ্যাপ্টারে চলে আসি আমরা শেষ করে দিব ক্লাস হচ্ছে সর্বোচ্চ 10 মিনিট, কারণ 9:30 থেকে পরীক্ষা আছে, তোমরা জানো স্কুল অফ এক্সিলেন্সে। এই পরীক্ষার জন্য তোমরা অবশ্যই প্রিপারেশন নিবে, তো আমরা দ্রুত শেষ করে দিব, 9:30টার আগে শেষ করে দিব। আচ্ছা, বাজার চ্যাপ্টারের জন্য বাজারের সব কিছু পড়তে হবে, যত শ্রেণীর বাজার আছে বাজারের সবগুলা পড়তে হবে। বাজার থেকে কোশ্চেন হবে না, এটা ভুলে যাও, বাজার থেকে কোশ্চেন হবে, বাজার থেকে কোশ্চেন হবে। এবং পূর্ণ প্রতিযোগিতা অপূর্ণ প্রতিযোগিতা বাজার আলাদা করে লিখেছি, কারণ এই দুই ধরনের বাজারের রেখাচিত্র আছে। পূর্ণ প্রতিযোগিতা তো বোঝোই, আর অপূর্ণ প্রতিযোগিতা মানে একচেটিয়া। এই দুইটা বাজারের রেখাচিত্র আছে, ম্যাথ আছে। এই ম্যাথগুলার যে চিত্রগুলো আছে এবং কোন ধরনের মুনাফা কখন হয়, এইগুলার বেসিক ধারণা তোমাকে জানতে হবে। যেমন তোমাকে বলবে যে কখন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ করে দিবে, যদি এটা বাজারের থেকে উৎপাদনে বেশি প্রাসঙ্গিক বা বাজারের বিষয়গুলো আছে। কখন বন্ধ করে দিবে? যখন তার পরিবর্তনশীল ব্যয়টাও সে উৎপাদন থেকে আনতে পারবে না, তখন সে বন্ধ করে দিবে। এই ধরনের কনসেপ্টগুলো পূর্ণ প্রতিযোগিতা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে জানতে হবে, প্রফিট লস, হ্যাঁ, এই সব বিষয়গুলো তোমাকে জানতে হবে। আচ্ছা, এবং এই যে বাজারে কি হয়, বাজারে কখন আমাদের একটা প্রোডাক্ট সেল হয়, যখন ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা ভারসাম্য হয়, এই ভারসাম্য অবস্থাতে আমার মুনাফা হয়। তাহলে ভারসাম্য এবং মুনাফাটা, বাজারের ভারসাম্যটা এবং মুনাফাটা তোমাকে জানতে হবে। যে চিত্রটা আছে, চিত্রটা একটু দেখবা, বুঝছো? যেমন এই যে ভারসাম্যের চিত্রটা ঠিক কেমন দেখতে, এমন দেখতে না? এইখানে ভারসাম্য অর্জিত হয়। যদি ভারসাম্য আমি এইখানে নিয়ে যাবে, এইখানে নিয়ে যায় কি হবে? এইখানে নিয়ে গেলে অবস্থা কেমন হবে, এইখানে নিয়ে গেলে অবস্থা কেমন হবে? কোথায় গিয়ে পণ্য উদ্বৃত্ত থাকবে, আবার কোথায় গিয়ে পণ্য সংকট তৈরি হবে, এইগুলা তোমাকে ডিরেক্ট চিত্র আঁকতে বলবে না, বাট তোমাকে জিজ্ঞাসা করবে। তো চিত্রটা মাথায় থাকলে আনসার করতে পারবা। আচ্ছা, এবার আমরা দেখি যে যেটা হচ্ছে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, সেইখানে পূর্ণ প্রতিযোগিতাতে আমরা বিক্রেতাকে বলি দাম গ্রহীতা, পূর্ণ প্রতিযোগিতাতে বিক্রেতাকে বলি আমরা দাম গ্রহীতা, এবং অপূর্ণ প্রতিযোগিতা বা একচেটিয়াতে আমরা বিক্রেতাকে বলি দাম সৃষ্টিকারী, প্রাইস মেকার, প্রাইস টেকার। কোনটা প্রাইস টেকার, কেন প্রাইস টেকার হয়, কোনটা প্রাইস মেকার, কেন প্রাইস মেকার হয়, এগুলো জানতে হবে। আচ্ছা, এবং এই যে এত যে বাজারের শ্রেণী দেখলাম, কোন বাজারের মধ্যে পার্থক্য কি? কিছু বাজারের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য থাকে, এগুলো পরীক্ষাতে দেয়। যেমন দেখো অলিগোপলি বাজার এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, এইসব বাজারগুলো খুবই কানেক্টেড কনসেপ্ট মনে হয়, ঠিক আছে? একচেটিয়া প্রতিযোগিতা আর অলিগোপলি এর মধ্যে খুবই কনফিউশন তৈরি হয়ে যায় তোমাদের অনেক ক্ষেত্রে। আবার দেখো যে মোনোপলি মনোপসনি, ডুওপলি ডুওপসনি, এই যে ধরো যে ছোট ছোট কনসেপ্ট, কোনটা পসনি কোনটা পলি, এইগুলা তোমাদের একটু দেখে যাইতে হবে, নাহলে পারবা না, বুঝছো? পরীক্ষা হলে ভুলে যাইতে পারো, কারণ 3-4 মাস তো এগুলা পড়ার মধ্যে নাই তোমরা। আচ্ছা, ঠিক আছে, তোমরা চতুর্থ অধ্যায়টা বুঝতে পারলা। এইবার আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে চলে যায় নবম এবং দশম, মাঝের চ্যাপ্টারগুলো তোমাদের নাই, তার মানে পড়তেও হবে না অর্থনীতি প্রথম পত্রে। এবার তোমরা ডিরেক্টলি জাম্প করবা বইয়ের নবম অধ্যায়ে। নবম অধ্যায়ে কি কি আছে দেখি আমরা, কি কি পড়তে হবে। নবম অধ্যায় হচ্ছে কি, সামগ্রিক আয় ব্যয়। তো এই চ্যাপ্টারে সামগ্রিক আয় কি, সামগ্রিক ব্যয় কি, মানে এগ্রিগেট ইনকাম এবং এগ্রিগেট এক্সপেন্ডিচার,
এই দুইটা বিষয় এর ফর্মুলাগুলো কি, কোন কোন বিষয়গুলো যোগ হয়, কোন কোন বিষয়গুলো যোগ হয় না, এগুলো তোমাদের ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের অর্থনীতিতে সামগ্রিক আয় ব্যয় হিসাবে কিছু ছোট ছোট কনসেপ্ট আছে। অনেকেই এই কনসেপ্টগুলো গুলিয়ে ফেলো, যেমন জিডিপি কি, জিএনপি কি, এনএনপি কি, এনআই কি, আরো এমন অনেক বইতে দেখবে আরো অনেক উপাদান আছে। এই উপাদানগুলো থেকে কোশ্চেন আসে। যেমন তোমাকে বলবে যে নিচের কোনটিতে বিদেশি আহ, দেশি যে মানুষজন আছে, মানে দেশের নাগরিকটা বিদেশে গিয়ে কাজ করলে নিচের কোনটিতে যুক্ত হয় না? নিশ্চয়ই জিডিপিতে যুক্ত হয় না, সেটা জিএনপিতে যুক্ত হয়। হ্যাঁ, আবার জিএনপি থেকে এনএনপি করতে গেলে কি করতে হয়? আমাদের হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস করতে হয়, ডিসি মাইনাস করতে হয়। তো এই যে বিষয়গুলা, মানে কোনটা থেকে কেমনে শিফট করে, ঠিক আছে, জিডিপি কেমনে জিএনপি হয়, জিএনপি কেমনে এনএনপি হয়, এনএনপি এবং এনআই এক কিনা, এই প্রত্যেকটা কনসেপ্টের ডেফিনেশন, তাদের ফুল ফর্ম, এগুলোর পূর্ণরূপ, বুঝছো, এগুলোর পূর্ণরূপ অবশ্যই জানবা। এবং কোনটা থেকে কোনটা কিভাবে আমরা পাই, ফর্মুলাগুলো কি কি, ফর্মুলাগুলো অবশ্যই জানবা। দেখবা যে এখান থেকে কোশ্চেন হচ্ছে। তারপর আমরা হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয় পরিমাপ কেমনে করতে হয়, সামগ্রিক আয় ব্যয় পরিমাপ করার কেমনে নিয়ম হচ্ছে সূত্র, তোমাকে সূত্র জানতে হবে। ঠিক আছে, এগ্রিগেট এক্সপেন্ডিচার এবং এগ্রিগেট ইনকাম, এআই এবং এই দুইটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাগুলো খুবই সহজ, ঠিক আছে, একদম সহজ ফর্মুলা। এগুলো জাস্ট তুমি একটু দেখলেই পারবা, আগে পড়েছো তোমরা, জাস্ট একটু দেখলেই পারবা। তোমার ফর্মুলা কিন্তু এক ধরনের না, তোমার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ফর্মুলা বিভিন্ন রকম। তো সবগুলো ফর্মুলা জাস্ট একটু দেখবা, একটু চোখ বুলাইলেই হবে, তাহলে হবে। আচ্ছা, এবার আসি আমরা সঞ্চয় ও বিনিয়োগ। সঞ্চয় এবং বিনিয়োগ হচ্ছে আমাদের হচ্ছে যৌথ কনসেপ্ট। মানুষ যা সঞ্চয় করে তাই ইনভেস্ট করে, তাই না? অর্থাৎ সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। তুমি যা সঞ্চয় করবা তা ইনভেস্ট করবা, নিয়মটা হচ্ছে ঠিক এমন, সঞ্চয় বিনিয়োগ। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে দশম অধ্যায়, যেটা হচ্ছে মুদ্রা এবং ব্যাংক নিয়ে। তো মুদ্রার শ্রেণী বিভাগ দেখবা, ঠিক আছে, যে আনলিমিটেড লিগ্যাল টেন্ডার মানি, লিমিটেড লিগ্যাল টেন্ডার মানি, হ্যাঁ, এবং কোনটা ব্যাংক নোট, কোনটা হচ্ছে সরকারি নোট, কোন নোটে সরকারের অর্থ সচিবের সিগনেচার থাকে, আবার কোনটাতে হচ্ছে তোমার ব্যাংকের সচিবের, বাংলাদেশ ব্যাংকের তোমার গভর্নরের সিগনেচার থাকে, এই বিষয়গুলো একটু দেখবা, তাহলে হবে। তারপর হচ্ছে মুদ্রার চাহিদা ও যোগান কে নিয়ন্ত্রণ করে, কিভাবে নিয়ন্ত্রিত হয়, এইগুলো একটু তোমাকে অবশ্যই দেখতে হবে। মুদ্রার পরিমাণ তত্ত্ব, এখানে একটু ম্যাথমেটিক্যাল এবং ফর্মুলার বিষয় আছে। এই যে মুদ্রার পরিমাণ তত্ত্ব কে দিয়েছেন হচ্ছে আরভিং ফিশার, তাই না? তো ফিশারিও যে তত্ত্বটা আছে, এই ফিশারিও তত্ত্ব তোমাকে একটু দেখতে হবে। তত্ত্ব মানেই সেখানে ম্যাথ আছে, ইকোনমিক্সের থিওরি মানেই সেখানে ম্যাথ আছে। এই ম্যাথগুলো তোমাকে একটু দেখতে হবে, বুঝছো? পরীক্ষাতে ডিরেক্ট ম্যাথ আসবে না, বাট এমন টাইপের কোশ্চেন দিবে যে ম্যাথের নলেজ না থাকলে উত্তর করতে পারতেছো না। হ্যাঁ, আবার রিটেনে কিছু ক্ষেত্রে তোমাকে ম্যাথ দিতে পারে। এই টপিকগুলো পড়লে তোমার রিটেনও কভার হয়ে যাবে, বুঝছো? রিটেন এগুলো থেকে কভার হয়ে যাবে। বাংলা ইংলিশে রিটেন ফিক্সড। তোমরা আমাদের হচ্ছে আগের যারা পেইড বেসের ক্লাস ছিল, এটা তো ফ্রিতে নেওয়া হয় নাই। তো তোমরা হচ্ছে, যেহেতু এটা পেইড বেসের ক্লাস ছিল শুধুমাত্র, তোমাদের তো কিছু করার নাই, ওইটা তো দিতে পারতেছি না। তোমরা যারা পেইড বেসে নাই, তো পেইড বেসে যারা আছো এই ক্লাসটা করেছো, যারা করো নাই ক্লাস আর্কাইভ আছে, ওখান থেকে দেখে নাও। আর যারা পেইড বেসের না, তোমাদেরকে রিকোয়েস্ট করব, জাস্ট গুগল করো সি ইউনিটের অ্যাডমিশন সার্কুলার, ওইখানে দেখবে লেখা আছে বাংলা ইংলিশ ফিক্সড আইটেম, ওইগুলা থেকে কোশ্চেন আসবে। তো ওইগুলো একটু জাস্ট পড়ে যায়, একটু রিভিশন দিয়ে যায়, তাইলে হবে। ফুল মার্কস রিটেনে, ফুল মার্কস পাবা। এবং তোমার আইসিটি ইকোনমিক্সে সিলেক্ট করা নাই, কিন্তু তোমার এই টপিকগুলো পড়লেই রিটেনও কভার হয়ে যাবে। তোমার ওই খ নম্বরে যে টাইপের কোশ্চেন আসে এমন ছোট ছোট কোশ্চেন দিবে, এবং কিছু ক্ষেত্রে ক নম্বরের মতো শর্ট কোশ্চেনও দিবে, ছোট ছোট ম্যাথও দিতে পারে আইসিটি থেকে, ইকোনমিক্স থেকে। রেডি থাকো একটু, তাহলে হবে। আচ্ছা, এবং ব্যাংক এবং তার শ্রেণী, ব্যাংক সম্পর্কিত কনসেপ্টগুলো একটু দেখবা, ব্যাংক তার শ্রেণী বিভাগ দেখবা, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, এবং এগুলোর কাজের মধ্যে ডিফারেন্স আছে সেগুলো একটু দেখবা। এবং অর্থনীতি সম্পর্কিত যে পরিভাষাগুলো আছে, যেমন তোমাকে দেখো বলবে যে এই যে দেখো যে সমুদ্র অর্থনীতি, নীল অর্থনীতি, সবুজ অর্থনীতি, এগুলা কি, তারপর হচ্ছে আমরা এই যে ভ্যাট ট্যাক্স কি, ঠিক আছে, ভ্যাট ট্যাক্স, হ্যাঁ, তারপর হচ্ছে কোনটা প্রত্যক্ষ কর, কোনটা পরোক্ষ কর, এগুলো তো আমরা মানে একদম বেসিক কনসেপ্টের মধ্যেই জানি। যেমন তোমাকে বলবে যে আয়কর কোন ধরনের কর, এটা তো প্রত্যক্ষ কর। আবার তোমাকে বলবে যে হচ্ছে একটা শার্টের সাথে সংযুক্ত কর, এটা কোন ধরনের কর, এটা তো ভ্যালু এডেড ট্যাক্স, হচ্ছে পরোক্ষ কর, এটা হচ্ছে পরোক্ষ কর। এই সবগুলা একটু, ঠিক আছে। তারপর হচ্ছে খাজনা তোমাদের হচ্ছে সেকেন্ড পেপারের বিষয়, কিন্তু খাজনার কনসেপ্ট একটু জাস্ট দেখে যায়, বুঝছো? খাজনার কনসেপ্ট দেখে যায়, কোনটা নিম খাজনা, এগুলো থেকে কোশ্চেন আসে, বুঝছো? তো খাজনা টপিকটা একটু আলাদাভাবে দেখে যাও, তাইলে হবে। তো এগুলাই হচ্ছে মোটামুটি বিষয়, এগুলো থেকে তোমাদের হচ্ছে পরীক্ষায় কোশ্চেন হয়ে যাবে, ধরে রাখো কোশ্চেন হয়ে যাবে। আচ্ছা, ইকোনমিক্স রিটেন নিয়ে বলেন প্লিজ। এই টপিকগুলো থেকে রিটেন হবে, বুঝছো? তোমাদের তো বললাম, মাত্র বললাম, খেয়াল করো নাই।
ইকোনমিক্স আইসিটি এই টপিকগুলো থেকে রিটেন হয়ে যাবে, কোশ্চেন আসবে হয় খ নম্বরের মতো 2 মার্কের অথবা ক নম্বরের মতো 1 মার্কের। ঠিক আছে, 1 মার্কের হলে 10টা কোশ্চেন দিবে, তোমার হচ্ছে 10টায় 10 মার্ক এমন। আর যদি খ নম্বরের মতো হয় তাহলে 5টা কোশ্চেন দিবে, একটায় 2 মার্ক করে, এভাবে দিবে। তো ইকোনমিক্সে 10 মার্ক, আইসিটিতে 10 মার্ক, বাংলাতে 10 মার্ক, ইংলিশে 10 মার্ক। এটাই হচ্ছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন। তোমার ওই বাংলা ইংলিশে অনুবাদ দিবেই, আরও যে টপিকগুলো আছে সেগুলো সিলেক্টেড, 1 মার্কও কাটা যাবে না। আবার এইখানে যে তোমার যে যখন 1 মার্কের ক নম্বর টাইপের কোশ্চেন দিবে, কারেক্ট করলে 1 মার্ক করে দিয়ে দিবে, তার মানে 10-এ 10। যদি হচ্ছে তোমার আইসিটিতে 2 মার্কের করে কোশ্চেন দেয়, কারেক্ট লিখলে 2-এ 2, ঠিক আছে, এখানে তোমার হচ্ছে মার্ক কাটবে না, কাটলে সর্বোচ্চ 1 মার্ক বা 1.5 মার্ক কাটতে পারে। তো সব মিলায় রিটেনে 40-এ 40 পাওয়া সম্ভব সি ইউনিটে, যেই কারণে এটার কাট মার্কস অনেক বেশি হয়ে যাবে, বুঝছো? তোমরা ধরে রাখো তোমাদের কাট মার্কস অনেক বেশি থাকবে, তোমাদের কাট মার্কস অনেক বেশি থাকবে, কাট মার্কস অনেক বেশি থাকবে, ধরে রাখো 80+, ধরে রাখো হচ্ছে 80+ হচ্ছে কাট মার্কস, এটা ধরে রাখো যে 80-র নিচে পাইলে চান্স পাওয়ার পসিবিলিটি নাই। কারণ তোমার সিট কত, তোমার সিট হচ্ছে মাত্র 23টা, মাত্র 23টা সিট। এগুলো সবই আমাদের পেইড বেসের ক্লাসে দেখানো হয়েছিল, ফ্রি ক্লাসে সব কিছু নাই। তো মাত্র 23টা সিট, এখানে হিউজ মার্ক পাওয়ার সুযোগ। যারা ভালো বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তারা সি ইউনিটের বাংলা ইংলিশে ফুল মার্কস পাবা, কারণ সহজ করবে কোশ্চেন। ইকোনমিক্স আইসিটিতে একটা দুটো ভুল যাইতে পারে, বাট আমি প্রত্যাশা করবো তোমরা কারেক্ট করতে পারবা, সহজ কোশ্চেন হবে। আর রিটেনে ফুল মার্কস পসিবিলিটি অবশ্যই সবার আছে, তার মানে তোমার 80+ অনেকেই পেয়ে যাবে। তো তোমরা যদি সেফ থাকতে চাও তাহলে আরো বেশি চেষ্টা করো, বুঝছো, আরো বেশি 85 পাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি মোটামুটি সেফ। 85+ পাইলে মোটামুটি সেফ। বলবো যে এত মার্ক কি পাওয়া যায়, পাওয়া যায়, এত মার্ক পাওয়া যায় বলেই কাট মার্ক এত বেশি। যদি এত মার্ক না পাওয়া যাইতো তাহলে তো কাট মার্কস এত বেশি হইতো না। এটা পাওয়া যায় বলেই কাট মার্ক বেশি, ঠিক আছে, অনেক স্টুডেন্ট পায় বলেই কাট মার্ক বেশি, ঠিক আছে। তুমি এই মার্কটা পাবা, নিজের আত্মবিশ্বাস বাড়াও, তাইলে হবে। মাত্র 23টা সিট, কিছু ওয়েটিং টানবে, কারণ অনেকেই হচ্ছে তোমার বি ইউনিটে চান্স পাবে, সি ইউনিটে চান্স পাবে, তারা বি ইউনিটে ভালো সাবজেক্ট পাইলে এখানে চলে আসবে, সি ইউনিটে ভর্তি হবে না। তো 23টা সিট যেহেতু, তুমি ধরে রাখো যে 50 পর্যন্ত থাকলে তোমার সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। 50 পর্যন্ত পাইলেই, 50 মেরিট পজিশনে থাকলেই তোমার সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এর বাইরেও যাইতে পারে। ভালো সাবজেক্ট পাইতে গেলে তোমাকে 25-এর মধ্যে থাকতে হবে বা 20-10-এর মধ্যে থাকতে হবে। ভালো সাবজেক্ট যেমন তোমার হচ্ছে ফাইন্যান্স, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই মার্কেটিং, এগুলো তো একটু প্রথম দিককার সাবজেক্ট, এগুলো পাইতে গেলে একটু প্রথমে থাকতে হবে। আর 50-এর মধ্যে থাকলে তুমি অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল বিজনেস বা হচ্ছে লিডারশিপ, এমআইএস যেটা আছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, বা হসপিটালিটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এগুলো অ্যাটলিস্ট পেয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করো। সহজ, এটা একদম সহজ বিষয়। ট্রান্সলেশন কি একদম হুবহু হইতে হবে? কিছু ক্ষেত্রে হইতে হয় হুবহু, কিছু ক্ষেত্রে জাস্ট তার মিনিংটা জানলেই হয়, ঠিক আছে। যেমন তোমাকে বললো, তোমাকে একটা অনুবাদ দিল, আমি তোমাদের একটু প্র্যাকটিসই করাই। তোমাকে বললো যে কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ, অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। ধরো যে এটা তোমাকে দিয়েছে অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। আচ্ছা, এখন তুমি যদি এটার অনুবাদ লিখো যে এইভাবে, তোমার জামা কাপড় হিসাব করে তারপর তোমার কোট কাটো, তাহলে কি হবে? এটা মানে অনুবাদ কি হলো না তো। এইটার বাংলা অনুবাদ হচ্ছে আয় বুঝে ব্যয় করো, বুঝছো? তাহলে মানে তুমি যদি বলো যে কাট ইওর কোট, মানে তোমার কোট কাটো, অ্যাকর্ডিং টু ইওর ক্লথ মানে তোমার জামা কাপড় হিসাব করে বা জামা কাপড় হিসাবে তুমি তোমার কোট কেটে ফেলো, তাহলে তো এটা হয় না, মিনিং তো আসে না। এটা মিনিং হচ্ছে আয় বুঝে ব্যয় করো। তাহলে এইগুলার ভাবার্থ আনতে হবে। এই জাতীয় লেখা কিছু কিছু সেন্টেন্স থাকে যেগুলোর এক্সাক্ট মিনিং করতে হয় না, ভাবার্থ আনতে হয়, এটা বোঝা যায়, ঠিক আছে। প্রবাদ বাক্য বা এই ধরনের কিছু কবিতার চরণ, এইগুলার হচ্ছে তোমার করতে হয়, ভাবানুবাদ করতে। তোমাকে বললো একটা ওয়ার্ড দিল যে হোল্ড ইওর টাং, ঠিক আছে, TANG, হোল্ড ইওর টাং শব্দের অর্থ কি? কণ্ঠ, ঠিক আছে। তো হচ্ছে বা গলাও অনেক সময় বলি আমরা, টাং বা জিভ বলি, সরি গলা না জিভ, হ্যাঁ। তাহলে এখন হোল্ড ইওর টাং তুমি যদি লিখো তোমার জিভ ধরো বা তোমার কণ্ঠ ধরো, তাহলে তো হবে না। এইটার অর্থ হচ্ছে চুপ করো, ঠিক আছে, বা থামো, চুপ করো, হোল্ড ইওর টাং। তো এই জাতীয় যে ফ্রেজগুলো আছে, যেমন প্রবাদ বাক্য যেগুলো আছে, এইগুলো বা কবিতার চরণ যেগুলো আছে, এগুলো জাস্ট ভাবার্থ আনতে হবে। আর যেইগুলার তোমার এমনি নর্মাল কথাবার্তা, সেইগুলো তোমার ওই সুন্দর মিনিং এর মধ্যে তুমি অনুবাদ করতে পারলেই হবে। বুঝতে পারছো আশা করি এগুলা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? রিটেন নিয়ে তো বলেছি, নুসরাত ফাতিহা রিটেন নিয়ে বলেছি, আশা করি বুঝতে পেরেছো। রিটেনে কি করব? শর্ট সিলেবাস পড়ছিলাম, ফোর্থ সিলেবাসে প্রশ্ন হবে না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ফিফথ চ্যাপ্টার না পারলে যেগুলো সাজেশন দিয়েছি ওইগুলাই।
মাত্র 23টা সিটে আদৌ কিছু হবে না। তোমাদেরকে বলি 23টা সিটে হবে না মানে আমাদের সময় সিট আরো কম ছিল। আমাদের সময় এ ইউনিট সি ইউনিট মিলে তো ডি ইউনিট ছিল, টোটাল ডি ইউনিট মিলায় সিট ছিল মনে হয় তোমার 21টা না কয়টা, দুইটা মিলায়, সেখানে তো আমরা হচ্ছে তোমার সাবজেক্ট পাইছি। তো আমরা পাইলে তোমরা পাবো না কেন? ওই মাত্র 21টা সিট দুইটা মিলায়, বুঝছো, সেইখানে আমরা সাবজেক্ট পেয়ে গেছি। বাট বি ইউনিটে ভালো পজিশন আসায় বিতে ভর্তি হয়েছি। বাট এটা পসিবল, বুঝছো, এটা পসিবল। এখন তুমি যদি মনে করো অসম্ভব, তাইলে অসম্ভব। মানে আমাদের সাইকোলজি ম্যাটার করে। যেমন ধরো যে আমরা ছোটবেলা থেকে আমাদের এক ধরনের সাইকোলজি আমাদেরকে শেখায় দেওয়া হয়, বা আমরা এটা বিশ্বাস করতে শুরু করি যে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ম্যাথ করা আর ইংলিশ পারা। এটা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়। যে কারণে আমরা যতই বড় হইতে থাকি, ওই ছোটবেলা থেকে আমাদের কাছে ম্যাথ কঠিন সাবজেক্ট, ওই চাকরি পরীক্ষা দিতে গেলেও ম্যাথ কঠিন সাবজেক্ট, ভর্তি পরীক্ষা দিতে গেলেও ম্যাথ কঠিন, মানে সারা জীবন আমাদের কাছে ম্যাথ কঠিনই লাগে। কিন্তু আমাদের সাইকোলজি যদি এমন হতো, না ম্যাথ কোনো কঠিন কিছু না, এটা গেমের মতো, যে যত মানে ম্যাথকে গেমের মতো করে নিবে, গেম মানে প্রবলেম সলভিং গেম এক প্রকার, তত বেশি ম্যাথে ভালো করবে, তাহলে তো এত কঠিন লাগতো না। তো তোমাকে বুঝাই দেওয়া হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে যে কোনো ইউনিটে এই ভালো পজিশন করা সম্ভব না, বা এই 20-এর মধ্যে আসা, 10-এর মধ্যে আসা, ফার্স্ট হয়, এগুলো সম্ভব না। তুমি টার্গেট কেমন 500তম হইতে হয়, কেমন 1000তম হইতে হয়, কেমন কোন রকমের চান্স পাইতে হয়, এই ধরনের সাইকোলজি তুমি যদি নাও, তুমি সিতেও চান্স পাবা না, তুমি বিতেও চান্স পাবা না, তুমি কোথাও চান্স পাবা না। একদম শিওর থাকো ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্যই না, যদি তুমি এই ধরনের সাইকোলজি নিজের মধ্যে রাখো। তুমি সাইকোলজি রাখবা যে ভাই যে চান্স পাই সে কেমনে পাই, মানে সে তো মার্ক পেয়ে পায়, তাই না? তো তুমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তুমি কোনো কোর্সে এমন মার্ক পায় নয়, মানে কোনো কোর্সে তোমার মার্ক 80-র উপরে উঠতো না, 85-র উপরে উঠতো না, উঠতো তো কেমনে পারতো তখন? তাহলে ভর্তি পরীক্ষা কেন পারবা না? এইখানে তো সেই কোশ্চেনই হবে, সেখানে বাংলা ছিল এখানে বাংলা, সেখানে ইংলিশ ছিল এখানে ইংলিশ, সেখানে আইসিটি ছিল এখানেও আইসিটি, সেখানে ইকোনমিক্স ছিল এখানে ইকোনমিক্স, সেম বিষয়। ওইখানে তুমি 85, 90, 95, 99 করে পাইছো, আর এইখানে তুমি বলতেছো যে 85 পাবা না বা এই পজিশনে থাকতে পারবা না, এটা কোনো কথা হলো? এটা জাস্ট সাইকোলজির ম্যাটার। এটা হচ্ছে জাস্ট সাইকোলজি, যে আমরা মেন্টালি বিলিভ করি কি করি না। ক্লাস আর লং করা যাবে না, কারণ পরীক্ষা আছে। এই যে পরীক্ষাটা মানে ফ্রি এক্সাম, সবাই দিতে পারবে। ফ্রি হলে তো সবাই পরীক্ষা দাও। আমাদের একাডেমি পেইড ব্যাচের তো অবশ্যই টাইম হয়ে গেছে, তোমরা পরীক্ষা দাও, আর সময় নষ্ট করবো না, টাইম হয়ে গেছে, তোমরা পরীক্ষা দাও, যাও। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ। ইমপ্রুভ দিলে দেওয়া যায় নাকি আমি এক্স্যাক্টলি জানি না, দেখতে হবে আমাকে। আসসালামু আলাইকুম।